আগের দিন আমরা রেজিস্ট্যান্সের সাথে রেজিস্টিভিটির ইকুয়েশন কি পেয়েছিলাম বলো? আর ইকুয়াল টু রো এল বাই এ, তাই তো? যেরকম নাকি ওই রেজিস্ট্যান্স একটা ছোট্ট করে ছবিটা আবার রাখছি, 3D পিকচার যেটা বলেছিলাম বই ওখানে। আচ্ছা বই আমি পিডিএফটা তোমাদের দিয়ে দিই না আগের দিন? আচ্ছা আজকে তাহলে দিয়ে দেবো। পেয়েছিলে কি কেউ পিডিএফ নোটস? আচ্ছা আজকে তাহলে দিয়ে দেবো। আমি একটু মনে করিয়ে দেবে তো আমাকে, আমি ভুলে যাই মাঝে মাঝে, একটু মনে করিয়ে দেবে স্যার নোটসটা দিন পিডিএফ, একটু মনে করিয়ে দেবে আমাকে, ঠিক আছে? সবাইকে রিকোয়েস্ট রইলো, তাহলে পরে আমার মনে থাকবে, আর কিছু না, ক্লাসের পরে আমাকে মনে করিয়ে দেবে সবাই। আচ্ছা এটা ছিল ওর যদি লেন্থ, এই কন্ডাক্টরটার লেন্থ যদি রো হয়, ওর ক্রস সেকশন যদি এ হয়, ওর সরি কন্ডাক্টরটার লেন্থ যদি এল হয় আর ক্রস সেকশন এ হয়, আর মেটেরিয়ালটার কন্ডাক্ট রেজিস্টিভিটি যদি রো হয়, তাহলে এদের মধ্যে রিলেশন কি ছিল? আর ইকুয়াল টু রো এল বাই এ, রো হচ্ছে রেজিস্টিভিটি। এবার যেটা হচ্ছে টেম্পারেচার বাড়ার সাথে সাথে কি হয় না, রেজিস্টিভিটি চেঞ্জ হয়। if the temperature of the material of the or the যেটাই বলে, এটাকে কন্ডাক্টর বলো রেজিস্টার বলো যাই বলো, হোয়াট এভার ইউ মে কল, উইথ দ্য চেঞ্জ ইন টেম্পারেচার কোনটা চেঞ্জ হয় না, রোটা চেঞ্জ হয়। তো রো চেঞ্জ হলে কি হবে, রেজিস্ট্যান্সও চেঞ্জ হয়ে যাবে। ইয়েস অর নো, তাই তো? ক্লিয়ার? ধরো T1 টেম্পারেচারে রেজিস্টিভিটিটা হচ্ছে রো 1, তাহলে T1 টেম্পারেচারে রেজিস্ট্যান্স কত হবে বলো? R1 ইন্টু রো 1 ইন্টু এল বাই এ। ইয়েস আর নো, একটু রিপ্লাই দেবে। T2 টেম্পারেচারে রেজিস্টিভিটি হয় রো 2, তাহলে T2 টেম্পারেচারে রেজিস্ট্যান্স কত হবে? সেটা যদি R2 হয়, তাহলে R2 ইকুয়াল টু রো 2 ইন্টু এল বাই এ। ইয়েস আর নো, একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? তো এই প্রসেসে কি ধরা হয়েছে, এই ইনহেরেন্ট অ্যাজাম্পশন আছে যে উইথ, যেটা হয়তো নোটসে পাবেন ওটা বলে দিলাম, উইথ দ্য মানে বইও লেখা থাকে না, উইথ দ্য, এখানে একটা অ্যাজুম করা হয়েছে, উইথ দ্য চেঞ্জ ইন টেম্পারেচার দ্য লেন্থ অফ দ্য মেটেরিয়াল ইজ অ্যাজুম টু বি কনস্ট্যান্ট, মানে টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে ওদের লেন্থের চেঞ্জ হচ্ছে না, মেটেরিয়ালটার লেন্থ চেঞ্জ হচ্ছে না, বা ক্রস সেকশনও চেঞ্জ হচ্ছে না। যেটা নাকি তোমরা হয়তো ক্লাস 8-এ পড়েছিলে বা 9-এ পড়েছিলে হিটের, মনে পড়ছে যে তোমাদের ক্রস সেকশন লেন্থ চেঞ্জ হয় টেম্পারেচারের সাথে কি রেটে, তার বিভিন্ন কনস্ট্যান্ট ছিল আলফা বিটা গামা। তো এখানে কি ধরা হয়েছে, টেম্পারেচার চেঞ্জের সাথে মেটেরিয়ালের লেন্থের চেঞ্জ হচ্ছে না, বা মেটেরিয়ালের কনস্ট্রাকশন ক্রস সেকশনেরও চেঞ্জ হচ্ছে না। তাহলে R1 ইকুয়াল টু দিস, R2 ইকুয়াল টু দিস। ক্লিয়ার? এবার তাহলে কি চেঞ্জ হচ্ছে মেটেরিয়ালটার, রেজিস্টিভিটিটা ইজ চেঞ্জিং, তাই না? উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার, ইফ T2 ইজ গ্রেটার দেন T1, মানে কি, ইফ T2 ইজ গ্রেটার দেন T1 মানে কি, টেম্পারেচার বেড়ে যাচ্ছে। যদি T2 ইজ গ্রেটার দেন T1 হয়, তাহলে রো 2 এর সাথে রো 1 এর কি রিলেশন সেটাই আমি লিখছি। রো 2 এর সাথে রো 1 এর রিলেশন হচ্ছে রো 2 ইকুয়ালস টু রো 1 into 1 plus alpha T2 minus T1, this, where alpha is called, লিখে রাখো সবাই, alpha is a constant and it is called temperature coefficient of resistivity, where alpha is called temperature coefficient of resistivity. বুঝতে পেরেছো সবাই? yes or no, একটু রিপ্লাই দেবে। ওকে, প্রত্যুষ, আন্ডারস্ট্যান্ড? তাহলে এইখান থেকে এবার আমরা এই ইকুয়েশনগুলো যেটা লিখেছি এটা একটু বাঁদিকে লিখছি, হ্যাঁ, যাতে তোমাদের এটা মুছে এখানে আমি ক্যালকুলেশন করতে পারি। এই ইকুয়েশনটাকে আমি ছোট করে লিখছি, আগের ইকুয়েশনগুলো। আর এখানে যে ইকুয়েশনটা এসছে R1 ইকুয়াল টু,
এই ঘটনাটা কোন টেম্পারেচার? টেম্পারেচার হচ্ছে T1 টেম্পারেচার, এই ঘটনাটা T2 টেম্পারেচার, তাই তো? অ্যান্ড T2 ইজ অ্যাজিউম গ্রেটার দ্যান T1, মানে টেম্পারেচার চেঞ্জ হয়েছে। তাহলে এইবার এইগুলো মুছে দিই, এই ঘটনাটা আমি শর্টে পিকচারটা এখানে লিখে দিয়েছি। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। আর এইটাকেও আমি এইখানে লিখে দিচ্ছি। আর রেজিস্ট্যান্সটা ঠিকই আছে। তাহলে এবার আমার এইগুলো মুছে দিই, লাস্টের ইকুয়েশনটা আমি ওপরে লিখছি, ঠিক আছে? ρ2 equal to ρ1 into alpha into T2 minus T1, where alpha is the temperature coefficient of resistivity. এটা তোমরা সবাই লিখে রাখো, আমি এটা মুছে দেবো। তাহলে এইখান থেকে আমরা আলফা কি বার করতে পারি বলো? একদম দেখো আলফাটা কি বেরোবে। ফার্স্টে ρ2 বাই ρ1 করো, আলফা ইকুয়াল টু কি হবে বলো? ρ2 বাই ρ1, এইটা করলে কি থাকবে বলো? 1 প্লাস আলফা ইন্টু T2 মাইনাস T1, এস আর নো? বুঝতে পারছো তো? যদি এটাকে যদি এখানে লেখো 1 প্লাস আলফা ইন্টু, মানে এখান থেকে এই স্টেপটা এখানে লিখছি 1 প্লাস আলফা T2 মাইনাস T1, এটা কি দাঁড়াবে বলো? ρ2 বাই ρ1। তাহলে আলফাটা কি দাঁড়াবে? ρ2 বাই ρ1 মাইনাস 1 বাই T2 মাইনাস T1, এস আর নো? এটা রিপ্লাই দেবে। তাহলে এটা কি দাঁড়াবে? এবার T2 মাইনাস T1টা নিচেই থাক, তাহলে এটা কি দাঁড়াবে বলো? আলফা ইকুয়াল টু ρ2 মাইনাস ρ1 বাই ρ1 ইন্টু T2 মাইনাস, নিচে T2 মাইনাস T1। বইয়ে রিভার্স যেই পিডিএফটা দেবো সেটাতে না উল্টো করে দিয়েছে, আমি যেই সিকোয়েন্সটা মেনটেন করলাম না সেটাতে সবাই লিখেছো এবং ভিডিওতেও দেখবে। এইখান থেকে আমরা এইভাবে আসলাম, এই সিকোয়েন্সটা মেনটেন করবে, ρ2 ইকুয়াল টু ρ1, এইখান থেকে এইভাবে আসবে। বইয়ে না আগে এটা দিয়ে তারপরে উল্টোটা এসছে না, সেটা করবে না, নোটসে যেটা পাবে। ঠিক আছে? তাহলে আগে এটা বুঝতে পারলে কেন হলো, এইটা হলো বলেই তো তোমার R2 ইকুয়াল টু R1 ইন্টু সামথিং আসলো। তো এইখান থেকে তাহলে দেখো এইখান থেকে মানে রেজিস্টিভিটি কি করে চেঞ্জ হচ্ছে, এইখান থেকে এরকম আসছে। এত অব্দি সবার লেখা হয়ে গেলে বলবে। এবার আমি এটা মুছে দেবো। সবার লেখা হলে বলবে, হ্যাঁ? প্রত্যুষ, ও হয়ে গেছে প্রত্যুষ? আচ্ছা লিখে নাও। হয়ে গেছে, ওকে। এবার দেখো, এবার আমি এটা তলার এটা এইখান থেকে তো এটা উপরে উঠেছে, তো এটা আমি মুছে দিচ্ছি। নাও দেখো আমি কি বলেছি, T2 ইজ গ্রেটার দ্যান T1, মানে কি টেম্পারেচারটা যে T1 থেকে T2 হয়েছে, তারপরে টেম্পারেচার বেড়েছে। T2 ইজ গ্রেটার দ্যান T1 মানে কি, আগে তো ইনিশিয়াল T1 টেম্পারেচার ছিল, তারপরে এখান থেকে টেম্পারেচার চেঞ্জ হয়ে T2 হয়েছে। এবার যদি T2 গ্রেটার দ্যান T1 হয় তার মানে কি টেম্পারেচার বেড়েছে। T2 গ্রেটার দ্যান T1 মানে কি T2 মাইনাস T1 ইজ গ্রেটার দ্যান 0, তাই না? এটাকে এদিকে নিয়ে আসে, T2 মাইনাস T1 ইজ গ্রেটার দ্যান 0 হচ্ছে। তার মানে টেম্পারেচার যখন বাড়ছে, হোয়েন টেম্পারেচার ইজ ইনক্রিজিং, আমি শর্টে লিখছি হোয়েন টেম্পারেচার ইজ ইনক্রিজিং, টেম্পারেচার TMP1 টেম্পারেচার, ঠিক আছে?
is increasing, then কি হবে T2 minus T1 is greater than 0। তো যখন টেম্পারেচার বাড়ছে তখন যদি এই ইকুয়েশনটার দিকে তাকাও, তার মানে নিচের কোয়ান্টিটিটা T2 minus T1 এটা কি গ্রেটার দেন 0 হচ্ছে। তো এই ক্ষেত্রে যদি ρ2 is greater than ρ1 হয়, মানে এটা যদি এটা হয় তাহলে কি হবে ρ2 minus ρ1 greater than 0। যদি এইটা হয় তাহলে আলফার সাইনটা কি হবে, আলফা উইল বি পজিটিভ, কারণ ওপরের নিচের কোয়ান্টিটিটা পজিটিভ হচ্ছে তাহলে ওপরটা পজিটিভ। যদি নিচের কোয়ান্টিটিটা পজিটিভ হয় তাহলে ওপরেরটা পজিটিভ হলে আলফাটা পজিটিভ হবে, মানে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি উইল বি পজিটিভ ইফ T2 is greater than T1, দেন যদি ρ2 is greater than ρ1 হয়। কি বললাম, আলফা উইল বি পজিটিভ if T2 is when T2 is greater than T1 হলে ρ2 is greater than ρ1 হবে, তাহলে পরেই আলফাটা পজিটিভ হচ্ছে। yes or no? হ্যাঁ স্যার। বুঝতে পারছো ইসে ঋতিকা? হ্যাঁ স্যার। তারপরে টেম্পারেচার বাড়লে পরে ফিজিক্যাল মানেটা কি, ইফ টেম্প ইফ উইথ দ্য, এটা মানে কি টেম্পারেচার বাড়ছে, আর এটা মানে কি রো টু মানে কি নতুন রেজিস্টিভিটি। যদি টেম্পারেচার বাড়ার সাথে সাথে মেটেরিয়ালের রেজিস্টিভিটিটাও বাড়তে থাকে তাহলে আলফাটা পজিটিভ হবে। এর ফিজিক্যাল মানে কি, উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার resistivity increases। with the increase in, এখানে একটু পরিষ্কার করে লিখছি আমি, পুরোটাই দরকার লিখছি। হ্যাঁ এক সেকেন্ড, হ্যাঁ বলো। বলছি যে ফর্মুলাটা দিয়েছো রেজিস্টিভিটির ওই উপরটা R2 ইকুয়ালস টু ρ1 ρ2 ইকুয়ালস টু ρ1 তারপরে ব্র্যাকেটে হ্যাঁ ওই ফর্মুলাটার বেস্ট কোনো কোশ্চেন আসতে পারে? না সেরকম আসছে না, রিলেশনটা একটু মাথায় রাখতে হবে, যদি আসে আমি বলে দেবো। মানে এটা হচ্ছে কি রেজিস্টিভিটি কি করে চেঞ্জ হচ্ছে, দিস ইজ দ্য ইকুয়েশন হাউ রেজিস্টিভিটি চেঞ্জেস উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। T2টা কি, রেজিস্টিভিটি অ্যাট টেম্পারেচার T2, তাই তো? দেখো T2টা কি, রেজিস্টিভিটি ρ2 is the resistivity at T1 temperature and T2 temperature, and ρ1 is the resistivity at T1 temperature। বুঝতে পারছো তো ঋতিকা? ওকে, তার মানে কি ρ2 is the resistivity at T2, ρ1 is the temperature at T1। তাহলে দেখতে পারো তার মানে এটা মানে কি, যদি T2 is greater than T1 এর সাথে যদি ρ2 is greater than ρ1 হয়, এইখানে এটা হবে ρ2 is greater than ρ1, মানে এটাই ইট ইজ গ্রেটার দেন 0। তাহলে এটাকে যদি এইভাবে লেখো, ইফ T2 is greater than T1 হলে ρ2 is greater than ρ1 হয়, তাহলেই এটা হবে, আলফাটা পজিটিভ থাকবে। উইথ দ্য ইনক্রিজ ইন দ্য টেম্পারেচার, ফিজিক্যাল মানে কি রেজিস্টিভিটি ইনক্রিজেস, তাহলে আলফাটা পজিটিভ থাকবে। তো আলফাটা যে ক্ষেত্রে পজিটিভ থাকে, এইটা হলো এক ধরনের এক্সাম্পল যেখানে নাকি টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি পজিটিভ হয়। তার মানে টেম্পারেচার বাড়লে কি হবে বলো, যদি ρ2 ইজ, এবার এই ইকুয়েশনে দেখো, ইফ ρ2 ইজ গ্রেটার দেন ρ1, 1 আর 2 নম্বর ইকুয়েশন দেখো, ইফ ρ2 ইজ গ্রেটার দেন ρ1 তাহলে কি হবে বলো,
R2 is greater than R1 হবে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তার মানে কি, যখন আলফাটা যেই মেটেরিয়ালের ক্ষেত্রে আলফাটা পজিটিভ থাকবে, ফর দোজ মেটেরিয়াল হুজ আলফা উইল বি পজিটিভ, মানে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি ইজ পজিটিভ, তা সেই সমস্ত মেটেরিয়ালের ক্ষেত্রে কি হবে, টেম্পারেচার বাড়লে পরে রেজিস্ট্যান্সের ভ্যালুটাও বাড়বে। বোঝা গেছে? ক্লিয়ার হলো কেউ? ইয়েস স্যার। ওকে, এটা আগে লিখে নাও সবাই। নর্মালি যেটা হয়, ইন কেস অফ অল কন্ডাক্টার্স, অল টাইপ অফ কন্ডাক্টার্স, নর্মালি আলফা ইজ পজিটিভ। যত রকমের কন্ডাক্টর পাবে, কারোর ক্ষেত্রে একটু পজিটিভের ভ্যালুটা বেশি থাকে, কারোর ক্ষেত্রে পজিটিভের ভ্যালুটা কম থাকে। এবার কন্ডাক্টরের ক্ষেত্রে মেটেরিয়াল টু মেটেরিয়াল ভ্যারি করবে, বাট মোরারলেস ফর অল টাইপস অফ কন্ডাক্টার্স আলফাটা অলওয়েজ পজিটিভ হয়, মানে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি ফর অল টাইপস অফ কন্ডাক্টার্স আর পজিটিভ। মানে কি, কন্ডাক্টরের ক্ষেত্রে যত টেম্পারেচার বাড়াবে কন্ডাক্টরগুলোর রেজিস্ট্যান্সের ভ্যালু তত বাড়বে। বোঝা গেছে সবাই? এই জন্যই হয়, বিকজ দেয়ার temperature coefficient of resistivity is positive, that's why for all types of conductor তোমার রেজিস্ট্যান্সটা টেম্পারেচার বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। বোঝা গেছে সবার? একটু রিপ্লাই দেবে। স্যার বলছি কি টেম্পারেচার ডিক্রিজ করলে আলফাটা নেগেটিভ? না না, আলফাটা তো নেগেটিভ হবে না। টেম্পারেচার দেখো, এবার আমি বলে দিচ্ছি, টেম্পারেচার ডিক্রিজ করলে তো রো টুটাও ডিক্রিজ করবে, তার ফলে আলফাটা তো পজিটিভই থাকছে। আচ্ছা, এটা সবার লেখা হয়ে গেছে? আমি বলে দিচ্ছি, এটা সবার লেখা হয়ে গেছে তো? এটা টেম্পারেচার বাড়লে পরে কি হয় সেটা বললাম। এবার আমি এইখানে জাস্ট এটা চেঞ্জ করছি, ইফ হোয়েন, এবার আমি প্রথমে এটা, এই কেসটা গেল যখন টেম্পারেচার ইনক্রিজ করছিল, তাই তো? এইবার ধরো টেম্পারেচার ইজ ডিক্রিজিং, তার মানে কি হবে, এদিকে দেখো সবাই স্টেপ বাই স্টেপ গুলো ফলো করে। ইফ টেম্পারেচার ইজ ডিক্রিজিং তাহলে কি হবে, T2 ইজ লেস দ্যান T1, ঠিক আছে তো? যদি T2 ইজ লেস দ্যান T1 হলে রো টু ইজ অলসো, তাহলে আলফা যদি পজিটিভ হয় তখন রো টুটাও ইজ লেস দ্যান রো ওয়ান হবে। মানে কি, টেম্পারেচার কমে গেছে, তার মানে রেজিস্টিভিটিও কি হবে, যদি কমে যায়। এবার এইখানে দেখো, এই সবাই আগে লিখে নাও, তারপর বুঝতে পারবে। তো হোয়েন টেম্পারেচার ইজ ডিক্রিজিং, দেন কি হবে, T2 is less than T1, তাহলে T2 minus T1 is less than 0, yes or no বলবে? তার মানে এই কোয়ান্টিটিটা নেগেটিভ হচ্ছে, T2 minus T1 টা লেস দ্যান 0 হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে রো টু ইজ লেস দ্যান যদি রো ওয়ান হয়, তাহলে রো টু মাইনাস রো ওয়ানটা কি হবে বলো, লেস দ্যান 0। আচ্ছা, মানে নেগেটিভ গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। ইয়েস, ভেরি গুড, ভেরি ভেরি গুড, ইয়েস। রো টু ইজ লেস দ্যান রো ওয়ান হচ্ছে, তার ফলে দেখো এইখানের দিকে তাকাও, এইখানের এটাকে চেঞ্জ করতে হবে, রেজিস্ট্যান্স তো কমে যাবে, সবকটা এক্সপ্লেনেশন করে দেবো। তো দেখো এবার সবাই মন দিয়ে, T2 মাইনাস T1 টা লেস দ্যান 0, এটা লেস দ্যান 0, তাহলে রো টু মাইনাস রো ওয়ানটা কি হচ্ছে বলো, লেস দ্যান 0 হচ্ছে। বুঝতে পারছো সবাই? একটু রিপ্লাই দেবে। T2 মাইনাস T1 টা লেস দ্যান 0, রো টু মাইনাস রো ওয়ানটা লেস দ্যান 0, তারপর নিচেরটাও লেস দ্যান 0, ওপরটাও মানে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ কেটে যাচ্ছে, তাহলে আলফাটা পজিটিভই থাকছে। সো টেম্পারেচার কোএফিসিয়েন্ট এটা যেটা আছে সেটাও, তার মানে সেটা তখন পজিটিভই থাকছে। সো ইফ যেটা হবে, এবার যা সেটা রিভার্স করে দেবো, ইফ, এবার সেকেন্ড কেসটা, ইফ রো T2 ইজ লেস দ্যান T1 হলে রো টু ইজ লেস দ্যান রো ওয়ান হবে যখন আলফাটা পজিটিভ থাকবে। সো উইথ দ্য, এখানে যেটা যেটা হবে,
decrease in temperature resistivity decreases সবকটাই কি যখন আলফাটা টেম্পারেচার কোএফিসিয়েন্টটা পজিটিভ তোমার পজিটিভ থাকে। বোঝা গেছে? সবার একটু রিপ্লাই দেবে। তার মানে কি, যেই সমস্ত মেটেরিয়ালের টেম্পারেচার কোএফিসিয়েন্টটা পজিটিভ, ওদের যদি টেম্পারেচার কমে যায় তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালুও কমে যাবে। বুঝতে পারছো তো? ইয়েস অর নো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বললাম। এবার যেটা বললাম ওইভাবে এগোবে। এত অবধি লেখা হয়ে গেলে আমাকে বলবে, একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, যেটা এখান থেকে তোমরা R2 আর R1 এর মধ্যে রিলেশন পাবে। কেউ একজন ফোন করছে, দাঁড়াও। রো টু ইকুয়াল টু রো ওয়ান ইন্টু দিস, এই ইকুয়েশনটা থাক। এবার তোমরা ডেরিভেশনটা বুঝতে পারবে R2 এর সাথে R1 এর কি রিলেশন। R2 ইকুয়াল টু কত বলো? এই 1 আর 2 থেকেই দেখো, 1 আর 2 থেকে রো টু ইন্টু এল বাই এ। তাহলে রো টুর জায়গায় রো টুর ভ্যালুটা বসিয়ে দাও, রো ওয়ান ইন্টু ওয়ান প্লাস আলফা T2 মাইনাস T1। জাস্ট আমি এখানে তোমার এই রো টুর ভ্যালুটা বসিয়ে দিলাম, রো টু ইন টার্মস অফ রো ওয়ান। এটা হবে ইন্টু এল বাই এ। পয়েন্ট টু বি নোটেড, এটা এবার লিখছি দেখো, R2 ইকুয়াল টু রো ওয়ান ইন্টু এল বাই এটা একসাথে লিখলাম। তারপরে আমি এটা লিখছি, ওয়ান প্লাস আলফা T2 মাইনাস T1। এইটাই দেখবে তাহলে কি দেখতে পাচ্ছ, রো ওয়ান ইন্টু এল বাই এ কি R1। ইয়েস আর না? রো ওয়ান ইন্টু এল বাই এ R1। তাহলে এখানে R1 বসিয়ে দাও। তাহলে ওয়ান প্লাস আলফা T2 মাইনাস T1। তাহলে এটা কি ডাইরেক্ট তুমি রেজিস্ট্যান্সের সাথে টেম্পারেচার চেঞ্জ হলে রেজিস্ট্যান্স, নতুন রেজিস্ট্যান্স পুরনো রেজিস্ট্যান্সের সাথে কি রিলেশন সেটা পেয়ে গেলে। বুঝতে পারছো? তাহলে R2 ইকুয়াল টু R1 ইন্টু ওয়ান প্লাস আলফা T2 মাইনাস T1। বোঝা গেছে? এইটা কিন্তু পিডিএফ এ পাবে না, হয়তো ওই বইয়ে পাবে না। এটা আমি করে দিলাম, এটা তোমাদের 11এও আছে। আমি হাই লেভেলের জিনিসগুলো বলে দিচ্ছি। 11-এ এইগুলো রিলেটেড প্রবলেম কিছু দেয়, এইখানে আপাতত তোমাদের সেরকম নেই। যদি তোমাদের স্কুল কলেজে দেয়, আমাকে স্কুলে বোঝায় বলবে, মোস্ট প্রবাবলি নেই, চান্সেস একেবারেই নেই। নাইনে এগুলো দেয়ই না, এবং নেইও। তাও আমি যে বলে রাখলাম হাই লেভেলের কিছু আমি দিয়ে রাখি ইনপুট, যাতে তোমাদের 11-এ গিয়ে 12-এ গিয়ে সুবিধা হয়। এটা অ্যাকচুয়ালি তোমাদের 12-এ হয়তো পাবে এই জিনিসটা, 12-এ আছে। জয়েন্টে বা নিটেও এই রিলেটেড কোশ্চেন দেয়। ঠিক আছে? তাহলে সিম্পল দেখো, এটা কিন্তু 9-এর থিওরির ওপর বেস করেই আছে, নতুন কিছু না। বুঝতে পারছো তো? ওখানে গিয়ে নতুন করে তোমাদের পড়তেও সুবিধা হবে, এবং তখন তাড়াতাড়ি এই রিলেটেড প্রবলেম গ্র্যাস্প করতে পারবে, বুঝতে পারবে, করতেও পারবে। তাহলে বোঝা গেছে? তাহলে টেম্পারেচার R2টা কি, দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স অ্যাট টেম্পারেচার T2। আর R1টা কি, দ্য ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স অ্যাট টেম্পারেচার T1। তাহলে যদি T2 ইজ গ্রেটার দ্যান T1 হয়, তাহলে কি হবে দেখতে পাবে, ইফ T2 ইজ গ্রেটার দ্যান T1, দেখে দেবে, আমি বলেও দিচ্ছি। ইফ T2 ইজ গ্রেটার দ্যান T1, সবাই রিপ্লাই দেবে। দেখো এখানে, ইফ T2 ইজ গ্রেটার দ্যান T1 অ্যান্ড আলফা ইজ পজিটিভ, তাহলে কি হবে বলো তো এখান থেকে? তার মানে T2 ইজ গ্রেটার দ্যান T1 মানে কি, টেম্পারেচার বাড়ছে, অ্যান্ড টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি ইজ পজিটিভ। তাহলে এই ইকুয়েশন থেকেই দেখতে পাচ্ছ সেম টাইপ, R2 ইজ গ্রেটার দ্যান R1 হবে। কারণ দেখো, এটা মানে কি, R1 প্লাস দিস, এইটা তো পজিটিভ হচ্ছে, আলফা পজিটিভ হচ্ছে। তার মানে এটাকে কিভাবে লিখতে পারো, আমি বোঝানোর জন্য বলছি, R1 প্লাস R1 ইন্টু আলফা ইন্টু T2 মাইনাস T1। তাই না? R2 ইকুয়াল টু এটা দাঁড়াচ্ছে না? এইটা রিপ্লাই দেবে সবাই। তো দেখো,
যদি টেম্পারেচার ইজ গ্রেটার দেন হয় টি টু ইজ গ্রেটার দেন টি ওয়ান হলে কি হবে, টি টু মাইনাস টি ওয়ান ইজ গ্রেটার দেন জিরো, আলফাটা পজিটিভ মানে এটাও গ্রেটার দেন জিরো, তার মানে আর টু ইকুয়াল টু কি হচ্ছে আর ওয়ান প্লাস আর ওয়ান ইন্টু সামথিং দ্যাট ইজ গ্রেটার দেন জিরো, তার মানে আর টুটা বাড়বে, বোঝা গেল? ওই জন্য আর টু গ্রেটার দেন আর ওয়ান হচ্ছে। এবার দেখো তার মানে এটা এটা কি কেস হচ্ছে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে, তো টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়ছে হোয়েন আলফা ইজ পজিটিভ। আর টেম্পারেচার যদি কমে তাহলে কি হবে, দেখো টেম্পারেচার যদি কমে তাহলে টি টু ইজ লেস দেন টি ওয়ান হবে, তার মানে আমি আর লিখছি না, টি টু মাইনাস টি ওয়ান ইজ গ্রেটার লেস দেন জিরো হবে, বুঝতে পারছো তো? যদি টেম্পারেচার কমে কি হবে, টি টু ইজ লেস দেন টি ওয়ান হবে। তো ওইটা বুঝতে পারিনি, ওই R1 প্লাস R1 আলফা T2 মাইনাস এটা কি করে আসবে? মানে এই স্টেপ থেকে এটা বুঝতে পারোনি? হ্যাঁ হ্যাঁ। কেন, সিম্পল গুণ করে দাও না, তাহলেই তো হবে, গুণ করো এটা, আচ্ছা আচ্ছা ওটা আচ্ছা। গুণ আর ওয়ান প্লাস আর ওয়ান দিচ্ছে এটা, তারপর এটা বুঝেছো, যদি টি টু গ্রেটার দেন টি ওয়ান হয় তাহলে টি টু মাইনাস টি ওয়ান এটা পজিটিভ, আলফাটাও যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, আর টু ইজ গ্রেটার দেন আর ওয়ান হবে, কারণ আর টু ইকাল টু আর ওয়ান প্লাস সামথিং হচ্ছে, তো এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে এটা এই কোয়ান্টিটিটাও পজিটিভ হবে সেকেন্ড কোয়ান্টিটিটা, তারপরে এটা যোগ করে আসছে, বুঝতে পারছো? সবাই একটু রিপ্লাই দেবে, ক্লিয়ার ঋতিকা? তার মানে টেম্পারেচার যদি বাড়ে তাহলে আলফা পজিটিভের ক্ষেত্রে রেজিস্ট্যান্স বাড়ে, আর টেম্পারেচার যদি কমে তাহলে কি হবে দেখো, তার মানে টি টু ইজ লেস দেন টি ওয়ান, তার মানে কি টি টু মাইনাস টি ওয়ান ইজ নেগেটিভ মানে লেস দেন জিরো, এবং সেক্ষেত্রে যদি আলফা পজিটিভ থাকে, যে সেম মেটেরিয়াল বলছি, আলফা ইজ পজিটিভ, তাহলে কি হবে দেখো, এই কোয়ান্টিটিটা কি হবে, আলফা ইজ পজিটিভ এটা নেগেটিভ, তাই তো? তাহলে পজিটিভ ইন্টু নেগেটিভ করলে নেগেটিভ হবে, তার মানে আর টু ইকুয়াল টু কি দাঁড়াবে, আর ওয়ান মাইনাস সামথিং, তার মানে কি রেজিস্ট্যান্স কমবে যখন টেম্পারেচার কমবে, আর টু ইজ তার মানে লেস দেন আর ওয়ান হচ্ছে যখন কি এই ঘটনাটা মানেটা কি, কিছুই না, টেম্পারেচার ইজ ডিক্রিজিং, তাই না? তো সিম্পল ঠিকই আছে, টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্সের ভ্যালু কমে, কারণ রেজিস্টিভিটি কমে, আগেই বলেছি। আর এটা মানে কি টেম্পারেচার যদি বাড়ে রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়ছে, আর টু ইজ গ্রেটার দেন আর ওয়ান, বোঝা গেছে? সবার একটু রিপ্লাই দেবে, হ্যাঁ স্যার। ওকে, কারো ডাউটস নেই তো, কোনো ডাউটস থাকলে বলবে, ওকে। সবাই লিখে নাও আগে। যে তোমাদের বিভিন্ন টাইপের মেটেরিয়াল অন দ্য বেসিস অফ রেজিস্টিভিটি, কন্ডাক্টর কি হয়, কন্ডাক্টরে যেটা বললাম রেজিস্টিভিটি টেম্পারেচার বাড়ার সাথে সাথে বাড়ে, উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার ওর রেজিস্টিভিটিটা বাড়ে, রেজিস্টিভিটি অফ এ কন্ডাক্টর ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার। সেকেন্ড টাইপ অফ একটা মেটেরিয়াল আছে সেমিকন্ডাক্টর, সেটা তোমরা অ্যাকচুয়ালি পড়বে ক্লাস টুয়েলভে গিয়ে, শেষের দিকে আছে সেমিকন্ডাক্টর। একটা কথা কিন্তু আমি একটু স্পেস দিয়ে লিখলাম যাতে বুঝতে পারো, এর কন্ডাক্টিভিটি কি কন্ডাক্টরের থেকে অনেক কম, বাট ইনসুলেটরের থেকে বেশি। ইনসুলেটর কি কোনো কন্ডাকশনই করে না, তাই তো বলেছিলাম আগের দিন হয়তো। তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি কমে, উল্টোটা হয়। আজকে যেটা দেখেছো যেই সমস্ত মেটেরিয়ালের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে পরে রেজিস্টিভিটি বাড়ে, সেই সমস্ত মেটেরিয়ালের ক্ষেত্রে কি হয়, আলফাটা পজিটিভ হয়, তাই তো? ইয়েস অর নো একটু রিপ্লাই দেবে, মানে তাদের তাদের ক্ষেত্রে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি পজিটিভ হয়, এটা করেছো আজকে। মানে কি টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি বাড়ে, টেম্পারেচার কমলে রেজিস্টিভিটি কমে, তাই তো? আর সেমি তার মানে এক্ষেত্রে কি রো ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার বলতে পারো, মানে টেম্পারেচার বাড়লে এটাও বাড়ে, এটা কমলে এটাও কমে। সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে কি, আর টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি কমে এবং টেম্পারেচার কমলে রেজিস্টিভিটি বাড়ে, তার মানে এক্ষেত্রে টেম্পারেচারের সাথে রেজিস্টিভিটি ইনভার্সলি প্রপোর্শনাল।
তার মানে এটা যদি বাড়ে, টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি কমে, তার মানে সেক্ষেত্রে কি হবে, আলফাটা নেগেটিভ হবে। বুঝতে এটা তো পারছো? 180 হবে। হ্যাঁ বলো। হ্যাঁ, ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। এক্স্যাক্টলি এরকম ইকুয়েশন থাকে না, হয়তো 1/t² বা টি, মানে তোমার টিএক্স ইন্টু ই টু দি পাওয়ার সামথিং থাকছে, তো এক্স্যাক্টলি এই ইকুয়েশন থাকে না। মানে ইকুয়েশন অনেক ভাবেই তো থাকে, ধরো রো ইকুয়াল টু রো জিরো, এরকম অনেক ম্যাথামেটিক্স পাবি, টু দি পাওয়ার মাইনাস ইটি, বা কোনো কিছু টু দি পাওয়ার মাইনাস রো জিরো ইন্টু টু দি পাওয়ার ই টু মাইনাস ইটি। এই ক্ষেত্রেও কিন্তু টেম্পারেচার বাড়লে রোটা কমবে, কারণ টেম্পারেচার বাড়লে এই পাওয়ারটা কমছে না। তো এই ক্ষেত্রে কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল কথাটা ডাইরেক্ট তুমি লিখতে পারো না, কারণ রিলেশনটা এটা না, ই টু দি পাওয়ার এর সাথে কমছে। তো এই বুঝতে পারছো তো, রিপ্লাই দেবে একটু, ইয়েস অর নো। ধরো এক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি, এই ক্ষেত্রে টি যদি বাড়ে তাহলে কিন্তু এক্স কমবে, ইয়েস অর নো। কিন্তু এটাকে কিন্তু এক্স প্রপোর্শনাল টু 1/t লিখতে পারো না, তার এটার মানে অন্য, তার মানে ইকুয়েশনটা হবে এক্স ইকুয়াল টু সামথিং সাম কনস্ট্যান্ট বাই টি। এটা কি আছে ইকুয়েশন? নেই, ইকুয়েশন এইটা আছে। এই ক্ষেত্রেও তো টেম্পারেচার বাড়লে এক্স কমছে, এই ক্ষেত্রেও টেম্পারেচার বাড়লে এক্স কমছে, এই দুটো ইকুয়েশন আলাদা, ইয়েস অর নো। তো তুমি ইনভার্সলি প্রপোর্শনাল 1/t এইটা লিখতে পারো না এই ক্ষেত্রে। এই জন্য, বুঝতে পারছো, একটু রিপ্লাই দেবে। এইটুকু জেনে রাখো, এটা এখন তোমাদের সিলেবাসে নেই, টেম্পারেচার বাড়লে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে রোটা কমে, কিন্তু কি রিলেশনে কমে সেটা এখন তোমাদের জানার দরকার নেই, ওখানে ই টু দি পাওয়ারের একটা বড় কমপ্লিকেটেড ইকুয়েশন আছে। ঠিক আছে, বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। তো Yes, sir. মেন হচ্ছে, যদি জানো যে টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি কমে, তার মানে অবভিয়াসলি বুঝতেই পারছো আলফাটা নেগেটিভ হবে, এটা তো আজকে বলে বুঝতেই পারছো। টেম্পারেচার বাড়লে রো বাড়লে পজিটিভ, আর টেম্পারেচার বাড়লে রো কমলে তার মানে আলফাটা নেগেটিভ হবে। দ্যাট মিনস সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি ইজ নেগেটিভ, এটাকু জেনে রাখো। এবার কেন হয়, অনেক ব্যাপার আছে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রিসিটিটা কন্ডাকশনের মতো হয় না। এইখানে যেমন ইলেকট্রনগুলো মোশনে থাকে যখন, যত নাম একটু শর্টে বলে দিই, যত টেম্পারেচার বাড়ে তত কি হয়, ওর মধ্যে সেমিকন্ডাক্টরের মধ্যে কারেন্ট ইলেকট্রিসিটিটা বাড়তে থাকে। কারণ জানো কারেন্ট ইকুয়াল টু কি, আগের দিন বলেছিলাম NE/T, মনে পড়ছে? প্রথমে বলেছিলাম, একটু রিপ্লাই দেবে টিউশন ইসে। হ্যাঁ NE/T, তাই তো। টিটা হচ্ছে কি, Yes, sir. টাইম, টিটা কিন্তু টেম্পারেচার না, টাইম। তো এই ক্ষেত্রে টেম্পারেচার যদি বাড়ে তাহলে কি হয়, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই এনটা বাড়তে থাকে। এগুলো তো নোটসে পাবে না, পিডিএফে পাবে না, আমি তো হাই লেভেল জিনিস বলে রাখছি ভেতরে ভেতরে। বুঝতে পারছো দাদা? টেম্পারেচার বাড়লে কি হয়, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই নাম্বার অফ ইলেকট্রন যেগুলো নাকি সার্কিটে মুভ করছে, এই এনটা বাড়তে থাকে, নাম্বার অফ চার্জ ক্যারিয়ারটা বাড়তে থাকে। এখানে দেখবে দুই ধরনের চার্জ ক্যারিয়ার পাওয়া যাবে, ইলেকট্রন পাওয়া যাবে, হোল পাওয়া যাবে, দু ধরনের, ইলেকট্রন নেগেটিভ আর হোল পজিটিভ। তো এইটা যেহেতু বাড়ে, তার ফলে কি হয় ঘটনাটা, এন বাড়লে কারেন্ট বাড়বে, তার মানে কি পাচ্ছ, টেম্পারেচার বাড়লে ফলে সেমিকন্ডাক্টরে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার বেড়ে যায়, তার ফলে কি কারেন্ট বেড়ে যাচ্ছে। কারেন্ট বেড়ে যাচ্ছে মানে কি, রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। কারণ আগের দিন দেখেছিলে ভি ইকুয়ালস টু আই আর, আই ইকুয়ালস টু কি বলো, V/R। তো একটা নির্দিষ্ট ভোল্টেজের ক্ষেত্রে, পরে ফিক্সড ভোল্টেজ, যদি তুমি দেখছো যে টেম্পারেচার বাড়াচ্ছ, তাহলে দেখতে পাচ্ছ কি কারেন্টটা বেড়ে যাচ্ছে, তার মানে কি ভোল্টেজটা ফিক্সড, এইটা বেড়ে যাচ্ছে, তার মানে কি কারেন্টটা কমে যাচ্ছে, সরি রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে। ভোল্টেজ ফিক্সড, টেম্পারেচার বাড়াচ্ছ, একটা সার্কিটে 5 ভোল্টের ব্যাটারি লাগানো আছে, ছবিটা দেখো। এটা ধরো সেমিকন্ডাক্টর, SC মানে সেমিকন্ডাক্টর, 5 ভোল্টের ব্যাটারি লাগানো আছে। একটু পরে টেম্পারেচার, ধরো এখান দিয়ে ফর এক্সাম্পল 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, একটু পরে এইখানে টেম্পারেচার হচ্ছে ধরো কত বলবো, 30 ডিগ্রি সেন্টিগ্রেড। একটু পরে টেম্পারেচারটা বাড়িয়ে দেওয়া হলো, 5 ভোল্ট ব্যাটারি আছে, তবে দেখো মেকানিজমটা, 5 ভোল্ট ব্যাটারি আছে, টেম্পারেচারটা বেড়ে ধরো 60 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল, তখন দেখতে পারবে এইখানে কত কারেন্ট হচ্ছে বলো, ফর এক্সাম্পল 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে। মানে 30 ডিগ্রিতে তুমি পাচ্ছিলে 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, আর 60 ডিগ্রিতে পাচ্ছ কত বলো, 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে 30 ডিগ্রিতে রেজিস্ট্যান্স কত হবে বলো, রেজিস্ট্যান্সের ভ্যালু কি, V/R। ভি কত, 5 ভোল্ট। সবাই দেখতে পাচ্ছ তো, V/R করে দাও, মানে তোমার V/R, যেটা দ্যাট ইজ কত, V/R ইকুয়াল টু আই। আই কত বলো এখানে,
10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আর কত আসছে? 5/10, দ্যাট ইজ 1/2। আর এই ক্ষেত্রে কত হচ্ছে? 60 ডিগ্রি সেন্টিগ্রেডের একই জিনিস 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছ, তাহলে কত হচ্ছে দেখো? আই ইকুয়াল টু কত আসছে? 30 ডিগ্রিতে আই ইকুয়াল টু এটা বেরিয়েছিল 10 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আর ইকুয়াল টু 5/10। তাহলে এক্ষেত্রে আই কত আসছে? কত বলেছি এখানে? 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, তার মানে আই ইকুয়াল টু 15 ইকুয়াল টু 5/r। এখানে আমার এটা আগেরটা একটু আগে লেখা উচিত ছিল, আই ইকুয়াল টু 10। 0.1। তাহলে আর ইকুয়াল টু কত আসছে বলো? 5/15, দ্যাট ইজ 1/3। তার মানে বুঝতে পারছো রেজিস্ট্যান্সটা কমে গেছে, আগে হাফ ছিল 0.5 আর এটা কি 0.33। তার মানে কি টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, বুঝতে পারছো? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে একটু রিপ্লাই দেবে, এই মেকানিজমে হয়। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে রিতিকা। Yes, sir. রেকর্ডিং যখন দেখবে আরো ক্লিয়ার হবে পরে। দেখো টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে কারেন্টটা বেড়ে যাচ্ছে, তার ফলে ওদের রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে। তার মানে কি টেম্পারেচার বাড়লে যদি রেজিস্ট্যান্স কমে, তার মানে রেজিস্টিভিটিও কমবে, কারণ ইউ নো আর ইজ প্রপোর্শনাল টু রো, রো এল বাই এ। তো যেই সমস্ত মেটেরিয়ালের ক্ষেত্রে রো কমবে তাদের রেজিস্ট্যান্সের ভ্যালুও কম হবে। তো দেখতে পাচ্ছ রেজিস্ট্যান্সটা কমে গেছে, তার মানে রোটা কমে যাচ্ছে, তার মানে রো যদি টেম্পারেচার বাড়লে কি দেখতে পাচ্ছ, তার মানে রোটা কমে যাচ্ছে, তার মানে আলফাটা নেগেটিভ। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার অল অফ ইউ? কারো কোনো ডাউটস থাকলে বলবে। Yes, ওকে, তো আপাতত এইখান থেকে এই থাক। এরপরে যেটা আছে, আচ্ছা এটা লেখা হয়ে গেলে বলবে। একটু রিপ্লাই দেবে, সবার লেখা হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি পরের পার্টটা, যেটা নাকি ইনসুলেটর আছে। ইনসুলেটরের ক্ষেত্রে তো কোনো রেজিস্টিভিটি নেই, জিরো। কারণ ইনসুলেটরের ক্ষেত্রে তোমার ওর মানে কোনো কন্ডাক্টিভিটি নেই, রেজিস্টিভিটি প্রচুর হাই। ইনসুলেটরের ক্ষেত্রে রেজিস্টিভিটি ভেরি হাই। ইনসুলেটরের ক্ষেত্রে রেজিস্টিভিটির ভ্যালুটা ভেরি হাই। রেজিস্টিভিটি হাই হওয়ার ফলে কি হচ্ছে, রেজিস্ট্যান্স ইকুয়াল টু যেন রো এল বাই এ। যদি রেজিস্টিভিটি খুব হাই হয় তাহলে রেজিস্ট্যান্সটাও খুব হাই হবে। সো রেজিস্ট্যান্স ইজ অলসো ভেরি ভেরি হাই। তার ফলে ইনসুলেটর কোনো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। তো এখানে তো কন্ডাক্ট করছি না। এরপরে আরেকটা মেটেরিয়াল আছে, দ্যাট ইজ কল্ড সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর কি? These are the materials whose resistivity becomes zero below a certain temperature। মানে সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্টিভিটিটা জিরো হয়ে যায় বিলো এ সার্টেন টেম্পারেচার। একটা সার্টেন টেম্পারেচারের নিচে ওর রেজিস্টিভিটিটা জিরো হয়ে যায়। ঠিক আছে? যেই টেম্পারেচারের নিচে ওর রেজিস্টিভিটিটা জিরো হয়ে যায় সেই টেম্পারেচারটাকে বলে ক্রিটিক্যাল টেম্পারেচার। দ্যাট ইজ কল্ড ক্রিটিক্যাল টেম্পারেচার। এই পিডিএফ পেয়ে যাবে, এইটুকু জেনে রাখলেই হবে। ঠিক আছে? তো যেই টেম্পারেচারের নিচে রেজিস্টিভিটি জিরো হয়ে যায় সেই টেম্পারেচারটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার। তারপরে রেজিস্টিভিটি যদি যেই টেম্পারেচারের নিচে জিরো হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্স কত হবে বলো? রো এল বাই এ। রো যদি জিরো হয় তাহলে জিরো ইন্টু এল বাই এ, দ্যাট ইজ জিরো। তার মানে রেজিস্ট্যান্সের ভ্যালু জিরো হয়ে যায় অফ সুপার কন্ডাক্টর কখন? বিলো দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার। এটা যেন মাথায় থাকে। সবাই ভাবে সুপার কন্ডাক্টর মানে রেজিস্টিভিটি জিরো, না, কখন হবে? যখন নাকি টেম্পারেচারটা ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকে নিচে থাকবে। বুঝে গেছে সবাই? একটু রিপ্লাই দেবে। আন্ডারস্ট্যান্ড? yes, sir.
Yes, sir. ওকে, এরপরে আমি একটু এখন ব্রেক নিচ্ছি, তোমরা একটু দেখতে থাকো আজকে যত অবধি হলো। সিরিজ কম্বিনেশন অফ রেজিস্টার। A number of resistors are said to be connected in series if these are joined end end to end and the same current flows through one of them when potential difference is applied across the combination। মানে ধরো একটা রেজিস্ট্যান্স আছে এরকম, তার সাথে আরেকটা রেজিস্ট্যান্স এরকম লাগানো, তার সাথে আরেকটা রেজিস্ট্যান্স এরকম লাগানো। ধরো এই রেজিস্ট্যান্সটার ভ্যালু R1, এর ভ্যালু R2, এর ভ্যালু R3। দেখো এই রেজিস্ট্যান্সটার একটা প্রান্ত R2 এর সাথে লাগানো, R2টার আরেকটা প্রান্ত R3 এর সাথে লাগানো, আরেকটা টার্মিনাল। আর দেখতে পাচ্ছ তো আর কি, এইখান দিয়ে এদের টার্মিনাল মানে R1 এর একটা এন্ড একটা ব্যাটারির সাথে লাগানো, আর আরেকটা R3 এর লাস্ট এন্ডটা ব্যাটারির আরেক প্রান্তের সাথে লাগানো। এটা ধরো ব্যাটারি, বুঝতে পারছো? হ্যাঁ। পয়েন্ট টু বি নোটেড, এখানে দেখো আগে বুঝতে হবে, যেটা নাকি এত বই পড়ে বইয়ে একটা পয়েন্টে ছোট করে পিডিএফ এ পেয়ে যাবে হয়তো কোনো বইয়ে, কিন্তু সব জায়গায় বুঝতে পারবে না যে কেন সিরিজে কারেন্টটা কনস্ট্যান্ট থাকে। why in series combination current is constant। প্রথম কথা, দ্য ফার্স্ট থিং, দেখো কারেন্টটা কেন যায়, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কারেন্ট, আগের দিন আমি বলেছিলাম। ধরো একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স রেখেছো, এইখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, তাহলে কি হবে, এখানে চার্জ ফ্লো হবে, ইয়েস অর নো? মানে এটা ধরো রেজিস্ট্যান্স আর এটা ভোল্টেজ ভি, তাহলে এখানে পজিটিভ থেকে মানে কারেন্টটা এরকম যাবে, আর ইলেকট্রনগুলো কি হয়, কারেন্ট যেদিকে যায় তার অপোজিট দিকে মানে নেগেটিভ থেকে কি হবে, ইলেকট্রনগুলো এরকম করে আসবে, এইদিকে ইলেকট্রনগুলো আসবে, ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে, আগের দিন বলেছিলাম। দিজ আর দ্য ইলেকট্রন, ইলেকট্রন তো নেগেটিভ টার্মিনাল, ব্যাটারির নেগেটিভ টার্মিনাল ইলেকট্রন বেশি থাকে, ইলেকট্রনগুলো এখান দিয়ে এরকম করে এদিকে আসবে। রেড লাইনটা হচ্ছে ইলেকট্রনের ফ্লো এর লাইন, সবাই মনে রাখবে। তাহলে পজিটিভ কারেন্টটা কোন দিকে যাবে, ইলেকট্রন যেদিকে ফ্লো হয় তার অপোজিট দিকে, দিস ইজ দ্য কারেন্ট ফ্লো এর লাইন। একটু বুঝতে পারছো হিসেবে রীতিকা? আর এটা কি, ইলেকট্রনের লাইন। তো ইলেকট্রন ফ্লো কি করে হয়, না ইলেকট্রন ফ্লো এর জন্য এখানে কারেন্টটা পাচ্ছি, বেসিক্যালি কন্ডাক্টরে ইলেকট্রনের জন্যই কারেন্ট পাওয়া যায়। তো আই ইকুয়াল টু কি হচ্ছে বলে আগের দিন বলেছিলাম, এন ই বাই টি। মানে কি, এন ইজ হোয়াট, নাম্বার অফ ইলেকট্রনস flowing through the conductor, সেটা লিখলাম না, flowing in the circuit in t সেকেন্ড। টি সেকেন্ডে এন নাম্বার অফ ইলেকট্রন যাচ্ছে, প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ কত, ধরো ই, তাহলে টোটাল চার্জ কত হবে, ফর্মুলা কি কারেন্টের, আই ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট অফ চার্জ বাই টি। তাহলে কিউ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এনই, বিকজ ইচ নাম্বার অফ ইলেকট্রন ফ্লোয়িং ইজ এন, প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ ই, তাহলে কিউ ইকুয়াল টু এনই হচ্ছে, বুঝতে পারছো? তাহলে সেটাই কিউ এর জায়গায় এনই বাই টি লিখেছি। ইয়েস স্যার, না একটু রিপ্লাই দেবে, পয়েন্ট টু বি নোটেড। Yes, sir. এইবার দেখো ফান্ডামেন্টাল জিনিসটা, যেটা তো বইয়ে এক দু লাইনে বলেছে কিন্তু বুঝতে পারবে না গ্যারান্টেড। এইখানে কারেন্ট ফ্লো হচ্ছে মানে কি, এইখান থেকে ইলেকট্রনগুলো আসছে, রেড লাইনটা হচ্ছে কি ইলেকট্রনের ফ্লো এর লাইন, আর ব্ল্যাক লাইনটা কি হচ্ছে কারেন্টটা, তার মানে এইভাবে যাবে, বুঝতেই পারছো সার্কিটে কারেন্টটা এইভাবে যাবে। তো ইলেকট্রন ফ্লো হচ্ছে মানে কি, ধরো এবার এক্সাম্পল বলছি, ধরো এখান থেকে যে ইলেকট্রন ফ্লো হচ্ছে, এন ইকুয়াল টু
100 মানে কি n ইকুয়াল টু 100 মানে কি এখান থেকে টি টাইমে ইন টি সেকেন্ড ধরো আরেকটা লিখলাম টি ইকুয়াল টু 5 সেকেন্ড, তার মানে 5 সেকেন্ডে কত করে ইলেকট্রন ফ্লো হচ্ছে 100 নাম্বার অফ ইলেকট্রন ফ্লো। ইয়েস আর নো, এদের জার্নিটা কোথায় হচ্ছে এইখান থেকে স্টার্ট করে এরকম করে আসছে। ইয়েস আর নো, একটু রিপ্লাই দেবে। এর মানে কি ইন টি 5 সেকেন্ড in 5 seconds there are 100 number of electrons that is flowing through this path। তাহলে I equal to কি আসছে, যেই ফর্মুলাটা জানো Ne by T, তাই তো, দ্যাট ইজ 100E by 5। এই জিনিসটাকে মাথায় রাখবে, এই যে জিনিসটা বলেছি n equal to 100, তাহলে কারেন্ট এই জন্য পাচ্ছ তো। এর জন্য একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার, স্যার বলছি কি কিউটার মানে কিউ এর ভ্যালুটা কি অলওয়েজ নেগেটিভ হবে? হ্যাঁ, কিউ এর ভ্যালু নেগেটিভ, মানে ই এর ভ্যালুটা নেগেটিভ, ওই জন্যই তো কারেন্টটা অপোজিট দিকে যাচ্ছে। তোমাকে ওই নেগেটিভেরটা নিতে বুঝতে হবে, নেগেটিভের দিকে যেতে হবে না, তুমি কনসেপ্টটা বোঝো। ওই জন্য ই এর ভ্যালুটা ইলেকট্রনের ক্ষেত্রে ই এর ভ্যালুটা নেগেটিভ বলেই তো ই যেদিকে যাচ্ছে তার জন্য কারেন্টটা তার অপোজিট দিকে ধরা হচ্ছে, বুঝতে পারছো? ইয়েস আর নো? হ্যাঁ স্যার, তাহলে কি ই এর ভ্যালুটা কি মাইনাস এর নেবো নাকি পজিটিভ? হ্যাঁ, ই এর ভ্যালুটা নেগেটিভ। এখন তোমাদের এইসব ক্যালকুলেশন নেই, বলছি তো, সিলেবাসে নেই। ই এর ভ্যালু মাইনাসে না, ই এর ভ্যালু নেগেটিভ, ই এর ভ্যালু নেগেটিভ এলে না কিসে নেবে, এগুলো সিলেবাসেই নেই এখন। থাকলেও যখন প্রবলেম আসবে তখন করাবো ওই ক্যাটাগরিতে। ওই জন্যই তো কারেকশনটা করেই নিয়েছি, ইলেকট্রন যেদিকে ফ্লো হয় তার অপোজিট দিকে কারেন্ট না হয়। দেখো ই যদি নেগেটিভ হয় তাহলে তো আইটা নেগেটিভ আসে, তার মানে কি ইলেকট্রন যেদিকে ফ্লো হচ্ছে তার অপোজিট দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে তো? এবার এই মেন ডিসকাশনে আসো। এখানে দেখো মেন ফ্লো কেন হচ্ছে, কারেন্টটা কেন হচ্ছে, ইলেকট্রন ফ্লো এর জন্য। তো ইলেকট্রন ফ্লো এর জন্য যখন কারেন্টটা হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, এখানে ধরো n ইকুয়াল টু 100, t ইকুয়াল টু 5, মানে 5 সেকেন্ডে 100 খানা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে এখানে আসছে। ইয়েস অর নো? I ইকুয়াল টু Ne by T। তো এই যে 100 নাম্বার অফ ইলেকট্রন, সবাই মন দিয়ে দেখো, 100 নাম্বার অফ ইলেকট্রন ধরো এখানে আসলো, এই পয়েন্টে যখন 100 নাম্বার অফ ইলেকট্রন আসলো, এই পয়েন্টটায়, ধরো এই পয়েন্টটার নাম দিলাম এ পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিলাম বি পয়েন্ট। বি পয়েন্টে 100 খানা ইলেকট্রন এসে হাজির হলো। এই 100 নাম্বার অফ ইলেকট্রন মানে n ইকুয়াল টু 100, এই 100 খানা ইলেকট্রনের ডেস্টিনেশন কি এই পয়েন্টটা। ওকে, এখানে ঘুরে এখানে আসতে হবে। এসব না, একটু রিপ্লাই দেবে স্টেপ বাই স্টেপ। এখান থেকে এসেছিল, এখানে আসলো, এবার এখান থেকে ও স্টার্টিং জার্নি এখান থেকে নেগেটিভ টার্মিনাল থেকে, দিস ইজ দ্য নেগেটিভ টার্মিনাল এন্ড দিস ইজ দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি, তাই তো? একটু রিপ্লাই দেবে ঋতিকা। তাহলে এখান থেকে এসে এখানে এসে ওকে আবার এখানে ফিরে আসতে হবে, তাহলেই তো কারেন্টের পাথটা কমপ্লিট হচ্ছে। তো 100 খানা ইলেকট্রন যে নাকি এখানে আসলো, ও এই 100 খানা ইলেকট্রনকেই কি বলতো প্রত্যেক কটা রেজিস্টারের মধ্য দিয়ে আসতে হবে, তাদের কোনো অল্টারনেটিভ পাথ নেই। ইয়েস আর নো? এই 100 খানা ইলেকট্রনকে R3 এর মধ্যে দিয়ে যেতে হবে, R2 এর মধ্যে দিয়ে যেতে হবে, R1 এর মধ্যে দিয়েও যেতে হবে, সবার মধ্যে দিয়েই 100 খানা ইলেকট্রনই যাবে। ইয়েস আর নো? বুঝতে পারছো? তার মানে I ইকুয়াল টু যেই ফর্মুলাটা Ne বাই টি, মানে এখানে দেখছে 100 E বাই টি মানে 5 সেকেন্ড, প্রত্যেক কটার ক্ষেত্রেই 100 E বাই টি হচ্ছে, কারণ প্রত্যেক কটার মধ্যে দিয়েই 100 খানা ইলেকট্রনই মুভ করছে। কারণ ইলেকট্রনগুলো ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য ওদের প্রত্যেকেই বাধ্য R3 R2 R1 100 খানা ইলেকট্রনকেই এর মধ্যে দিয়ে যেতে হবে, এদের মধ্যে কোনো অল্টারনেটিভ পাথ নেই যে R3 এর মধ্যে দিয়ে গেল R2 এর মধ্যে দিয়ে যেতে হবে, অন্য কোনো রাস্তা আছে কি না, এইভাবে কানেক্টেড। তার ফলে প্রত্যেক কটা ইলেকট্রনকে প্রত্যেক কটা রেজিস্টারের মধ্যে দিয়ে যেতে হবে। তার ফলে কি হচ্ছে দেখো, I ইজ কনস্ট্যান্ট হচ্ছে থ্রু অল দ্য রেজিস্টার্স। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। Yes, sir. এই জিনিসটা কিন্তু কোনো বইয়ে পাবে না। বইয়ে একটা যেই ভালো বইয়ের, মানে একটা ভালো ভালো যে আমি পিডিএফ পাঠাবো, সেখানে একটা লাইনে শুধু হিন্টস পাবে। এই জন্যই এই ক্ষেত্রে সিরিজের ক্ষেত্রে প্রত্যেক কটা রেজিস্টারের মধ্যে দিয়ে সেম কারেন্ট যায়, এই ঘটনাটার জন্য যে যে কটা ইলেকট্রন আসছে সব কটাকেই এখান দিয়ে যেতে হবে। তাহলে I ইকুয়াল টু Ne বাই টি, এখান দিয়ে যদি 100টা ইলেকট্রন এখান থেকে এখানে আসে, এই 100 খানা ইলেকট্রন এখান থেকে যখন এখানে আসলো, একটু পরে ওকেও আবার এখান দিয়ে যেতে হবে, এই 100 খানা ইলেকট্রনকে এখান দিয়ে যেতে হবে, ওকেও আবার এখান দিয়ে যেতে হবে। তো প্রত্যেকের ক্ষেত্রেই তো প্রত্যেকটা রেজিস্টারের মধ্যেই n ইকুয়াল টু 100 হচ্ছে, আর প্রত্যেক কটা ইলেকট্রন 100 E বাই টি।
তার ফলে কি হচ্ছে, প্রত্যেক কটা রেজিস্টারের মধ্যেই কারেন্টটা ফিক্স থাকছে, সেম থাকছে। দ্যাটস ওয়াই আই ইকুয়াল টু 100/t হচ্ছে, মানে প্রত্যেকটার ক্ষেত্রেই কারেন্টটা রেজিস্টারের, সিরিজের ক্ষেত্রে প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টটা সেম থাকে। এত অব্দি বোঝা গেছে? দিস ইজ দ্য এক্সপ্লেনেশন হোয়াই কারেন্ট ইন সিরিজ থ্রু অল রেজিস্টার্স আর সেম। এবার এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে যখন নাকি প্যারালালটা বুঝবে। এত অব্দি সবার ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি এটা মুছে দিচ্ছি। এবার দেখো, আই প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে দিয়েই সেম, কিন্তু এই কারেন্টটার ফলে এই এই প্রত্যেকটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এটা তো কারেন্টটা তো অপোজিট দিকে হবে, দাঁড়াও। প্রত্যেকটার মধ্যে দিয়ে কারেন্টটা হচ্ছে আই, এর ভ্যালু আই। তাহলে R1 রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে বলো? অ্যাকর্ডিং টু ওহমস ল, V1 যদি, V1 মানে যদি R1 রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হয় কত হবে? কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, IR1 ইজ দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্টার R1। এস আর একটু রিপ্লাই দেবে। V2 ইয়েস স্যার। মানে V2 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে? I2 ইনটু, সরি আই তো একই আছে, I ইনটু R2। V3 মানে R3 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, সেটা কত হবে? I ইনটু R3। তাহলে টোটাল ভোল্টেজ ড্রপ মানে এ থেকে বি পয়েন্ট অব্দি টোটাল ভোল্টেজ ড্রপটা কত হবে বলো? সেটাই তো ভি, মানে এই যে এটাই তো ব্যাটারিতে লাগিয়েছে, তাই না? এ প্রান্তটা কি বলো? এই পয়েন্টে লাগানো আছে। ক্লিয়ার? এবার দেখো আমি সিম্পল ম্যাথামেটিক্স দিয়ে বলছি, তোমরা বুঝতে পারবে। ধরো এই পয়েন্টটাকে আমি নাম দিচ্ছি এক্স পয়েন্ট, এই পয়েন্টটাকে নাম দিচ্ছি, কারেন্টটা আমি ছোট করে লিখছি, কারেন্টটাতে আই, এই কারেন্টটা আমি এখানেই দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, যাতে তোমাদের অসুবিধা না হয়। কারেন্ট যাচ্ছে আই, এই পয়েন্টটাকে নাম দিচ্ছি ওয়াই। তাহলে ভি ওয়ানটাকে কি লিখতে পারো বলো তো? ভি এ মাইনাস ভি এক্স। কারণ হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে কি বলেছিলাম মনে আছে আগের দিন? হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে কারেন্ট যায়, কারেন্ট তো এইভাবে যাচ্ছে। ইয়েস আর না? তাহলে ভি আই ভি ওয়ান মানে কি? ভি এ মাইনাস ভি এক্স দিস। তো ভি টু মানে কি লিখতে পারো? ভি এক্স মাইনাস, এটা একটু বড় করে লিখতে হবে, দাঁড়াও। ভি টু ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে বলো? ভি এক্স মাইনাস ভি ওয়াই। ভি থ্রি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ভি ওয়াই মাইনাস ভিবি। বোঝা যাচ্ছে? একটু রিপ্লাই দেবে। তাহলে ভি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে বলো? এই ভি মানে কি? ভিটা, ব্যাটারিটা কাদের মধ্যে লাগানো আছে? এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে। তাহলে ভি এ মাইনাস ভিবি। তাহলে ভি এ মাইনাস ভিবিটাকে কিভাবে লিখতে পারো দেখো? ভি এ মাইনাস ভি এক্স প্লাস ভি এক্স মাইনাস ভি ওয়াই প্লাস ভি ওয়াই মাইনাস ভি মাইনাস ভিবি লিখতে পারো দেখো। ভি এ মাইনাস ভিবিটাকে কিন্তু এইভাবে লিখেছি ঘুরিয়ে, মাইনাস ভি এক্স প্লাস ভি এক্স কেটে যাচ্ছে, মাইনাস ভি ওয়াই প্লাস ভি ওয়াই কেটে যাচ্ছে, তাহলে ভি এ মাইনাস ভিবি পড়ে থাকছে। এবার দেখো ভি এ মাইনাস ভিবির জায়গায় কি লিখতে পারো? ভি এ মাইনাস ভি এক্স এর জায়গায় কি লিখতে পারো? আই আর ওয়ান। এস আর না? একটু রিপ্লাই দেবে। ভি এক্স মাইনাস ভি ওয়াই এর জায়গায় আই আর টু, ভি ওয়াই মাইনাস ভিবির জায়গায় আই আর থ্রি। একটু রিপ্লাই দেবে। ইয়েস স্যার। এটাই বইয়ে একটু ঘুরিয়ে বইয়ে দিয়েছে, হয়তো দেখে অনেকে বুঝতে পারে না কেন ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি ইকুয়াল টু ভি হয়। এটা আমি বুঝিয়ে দিলাম। এবার আমি চলে যাচ্ছি তোমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কনসেপ্টে। হোয়াট অ্যাকচুয়ালি দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স টেলস অ্যাবাউট। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি, এটা একটু বলতে হবে এখন।
ধরো কোনো একটা জায়গায় এ পয়েন্টের অ্যাক্রস এরকম রেজিস্টার আছে, এরকম কতগুলো রেজিস্টার এখন আছে। আমি সিরিজ দিয়ে বোঝাচ্ছি, এরপরে জেনারেলটা বলে দেবো। এর ভ্যালু R1, এর ভ্যালু R2, এর ভ্যালু R3। এটা হচ্ছে ব্যাটারির পোটেনশিয়াল যেটা লাগিয়েছে, আর এখানে কারেন্ট যাচ্ছে I। কোন দুটো পয়েন্টের অ্যাক্রসে R2 R3 লাগানো আছে? এই দুটো পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট, আর এই পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট। তার মানে এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝে R1 R2 R3 এইভাবে লাগানো আছে। এবার R1 R2 R3 লাগানোর পরে সার্কিটে কারেন্ট কত যাচ্ছে বলো? টোটাল কারেন্ট কত? I is the current flowing through this circuit। যখন নাকি সার্কিটে ব্যাটারিতে ভোল্টেজ লাগানো হয়েছে V। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে হচ্ছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কনসেপ্টটা হচ্ছে এই যেই দুটো পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স গুলো লাগানো হয়েছে, সেই যেই দুটো পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স গুলোকে লাগানো হয়েছে, সেই রেজিস্ট্যান্স গুলোকে যদি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দাও, দেখো এ পয়েন্ট আর বি পয়েন্ট, আর সাফিক্স ইকুইভ্যালেন্ট লিখলাম। কেমন ভাবে রিপ্লেস করতে হবে? যদি রিপ্লেস করার পরে এদেরকে সরিয়ে দিলে, R1 R2 R3 কে সরিয়ে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স লাগিয়ে যদি এই ক্ষেত্রেও সার্কিটে কারেন্টের ভ্যালুটা IE থাকে, এবং এই ব্যাটারিটা ভোল্টেজ ভি থাকে, মানে এর অ্যাক্রসে যা ভোল্টেজ ছিল এর অ্যাক্রসে সেম ভোল্টেজ থাকে, এবং কারেন্টটা যদি সেম থাকে, তাহলেই সেই রেজিস্ট্যান্সটাকে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলবো অফ দিস সার্কিট। বোঝা গেল? তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি? এখন তো সোজাটা দিয়ে বললাম, তিনটে সিরিজে আছে, এরপরে দেখাবো প্যারালালে, যাই হোক মেন ফিজিক্সটা কিন্তু একই। যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে হচ্ছে যেই কম্বিনেশন অফ রেজিস্টার আছে সেগুলোকে একটা সিঙ্গেল রেজিস্টার দিয়ে তুমি রিপ্লেস করে দাও, যাতে করে কিনা এই সার্কিটে যা কারেন্ট এবং ভোল্টেজ ছিল এই সার্কিটেও সেম কারেন্ট এবং ভোল্টেজ থাকে। যদি সেম কারেন্ট এবং ভোল্টেজ থাকে, তাহলেই সেই সিঙ্গেল রেজিস্ট্যান্সটাকে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলবো। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। যদি দেখো এই রেজিস্টারটা দিয়ে রিপ্লেস করার ফলে কারেন্টের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে যা কারেন্ট ছিল এখানে তা কারেন্ট হচ্ছে না, তাহলে কিন্তু সেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে না অফ দিস সার্কিট। বুঝতে পারছো? তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কনসেপ্ট কি? সেই রেজিস্ট্যান্সটা সিঙ্গেল রেজিস্ট্যান্স যেটা নাকি এটাকে রিপ্লেস করে দিতে পারে, যাতে করে এই সার্কিটে এই ক্ষেত্রে আগে যা কারেন্ট এবং ভোল্টেজ ছিল এই ক্ষেত্রে যেন সেম কারেন্ট অ্যান্ড ভোল্টেজ থাকে, তাহলেই এই রেজিস্ট্যান্সটাকে, সিঙ্গেল রেজিস্ট্যান্সটাকে আমি এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলবো। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার অল অফ ইউ? হ্যালো? Yes, sir. তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে সার্কিটটা আছে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আর ইকুইভ্যালেন্ট হয়, মানে দু প্রান্তে যদি ভোল্টেজটা, মানে এই সার্কিটে যদি কারেন্টটা আই যায়, তাহলে এই ক্ষেত্রে ভি ইকুয়াল টু কত হবে বলো? ভিএ মাইনাস ভিবি। এই ক্ষেত্রে কারেন্ট কত যাচ্ছে সেম রাখতে হবে আই, এবং ওর রেজিস্ট্যান্সের ভ্যালু কত? আর সাফিক্স ইকুইভ্যালেন্ট। এইটা হতে হবে। এটাকে আগেরটাকে 1 নম্বর নাম দিলাম, এটাকে 2 নম্বর নাম দিলাম। এটা বোঝা গেছে? ইকুইভ্যালেন্ট যদি হতে হয় তাহলে ভি ইকুয়াল টু আই আর ইকুইভ্যালেন্ট হবে। এটা রিপ্লাই দেবে। ক্লিয়ার? কারণ কারেন্টটা সেম থাকতে হবে। তাহলে ফ্রম 1 and 2 তুমি কি দেখতে পাচ্ছ? আই আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু IR1 প্লাস IR2 প্লাস IR3। তাহলে আই যদি কমন নাও দেখবে কেটে যাবে, তাহলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু দাঁড়াচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। বোঝা গেছে? সবাই একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট। তার মানে কি সিরিজের ক্ষেত্রে কি দেখবে? রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেড়ে যায়, যত রেজিস্ট্যান্স লাগাবে তত রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে।
সবার লেখা হয়ে গেলে বলবে। রিতিকা লেখা হয়েছে? হ্যাঁ স্যার। ওকে। যেখানে এখানে বলার ছিল, ধরো এবার এই এক্সাম্পল আমি বলছি। এবার সিরিজটা তো হলো, সিরিজের একটা ছোট্ট কনসেপচুয়াল অঙ্ক আমি দিচ্ছি। ধরো এখানে প্রচুর রেজিস্ট্যান্স, প্রত্যেক কটারই রেজিস্ট্যান্সের ভ্যালু আর, এরকম করে দেয়ার আর এন নাম্বার অফ রেজিস্টার, দেয়ার আর এন নাম্বার অফ ডট 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 দিচ্ছি, মানে দেয়ার আর এন নাম্বার অফ রেজিস্টার্স কানেক্টেড ইন সিরিজ। ঠিক আছে? ইফ n registers each value r are connected in series, if n number of registers connected in series, each having value r, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? দেখো এই ফর্মুলা থেকেই, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে? আর প্লাস আর প্লাস আর, এরকম করে কত দূর যাবে? এন নাম্বার অফ আর্স, তার মানে কত হবে বলো? এন আর। বুঝতে পারছো? ধরো n ইকুয়াল টু 5, ধরো মানে এখানে n টাইমস ধরো বললাম। ধরো 5খানা রেজিস্টার যদি সিরিজে লাগানো থাকে, তাহলে কি হবে? এক্সাম্পল, যদি 5খানা, দেয়ার আর 5 নাম্বার অফ রেজিস্ট্যান্স কানেক্টেড ইন সিরিজ, তাহলে কত হবে বলো? আর প্লাস আর প্লাস আর প্লাস আর প্লাস আর, তাহলে কত হচ্ছে? 5r, তাই না? তার মানে n নাম্বার অফ রেজিস্টার যদি সিরিজে লাগানো থাকে, তাহলে কি হবে? আর প্লাস আর প্লাস আর, এরকম করে n বার আর আসবে, তাহলে কি হবে? nr হবে। বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে। All of you understand? It is very easy, একদম বেসিক লেভেলের অঙ্ক এখান থেকে আসতে পারে। All of you understand? একটু রিপ্লাই দেবে। হ্যালো? হ্যাঁ স্যার। ওকে, লেখা হয়ে গেলে বলবে, আমি প্যারালালে চলে যাব। লিখে নাও, তারপর আমাকে বলবে সবাই, হ্যাঁ আমি প্যারালাল কম্বিনেশনটা করব। প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টার মানে কি? ইফ ওয়ান, আগে আমি এঁকে নিই, তারপরে আমি এটা বলবো। এবার দেখতে পাচ্ছ তো? ওকে। R1 R2 R3 আর দ্য থ্রি রেজিস্টার্স। ইফ, আর এখানে একটা ব্যাটারি লাগিয়েছে ভি। ইফ ওয়ান এন্ড অফ ইচ রেজিস্টার, দেখো এই রেজিস্টারটার এই প্রান্তটা, R2 রেজিস্টারটার এই প্রান্তটা, R3 রেজিস্টারটার এই প্রান্তটা, ইফ ওয়ান এন্ড অফ ইচ রেজিস্টার ইজ কানেক্টেড টু ওয়ান পয়েন্ট, R1 এর লেফট পয়েন্ট, R2 এর লেফট পয়েন্ট, R3 লেফট পয়েন্ট, সব কোথায় আছে বলো? এই পয়েন্টে লাগানো আছে। ইয়েস অর নো? and other end of the registers are connected to another point, so that other point গুলো কোথায় লাগানো আছে বলো? এই পয়েন্টে লাগানো আছে। কেমন করে লাগানো থাকে? so that the potential differences
across each resistor is same and equal to the applied potential differences between the 2 points. A আর B এর মধ্যে কি এই ব্যাটারিটা লাগানো আছে? ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। এ আর বি পয়েন্টের মধ্যে কি লাগানো আছে বলো, এই ব্যাটারিটা। তো ব্যাটারির অ্যাক্রসে পোটেনশিয়াল কি হবে বলো, ব্যাটারি তো এই দু প্রান্তের মধ্যে লাগানো আছে এ আর বি, তাহলে ভি ব্যাটারির পোটেনশিয়াল কি হবে, ভি এ মাইনাস ভিবি। ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে, কারণ কারেন্টটা কিভাবে যাবে, এইভাবে যাবে। Yes, sir. তার মানে দেখো আর 1 আর 2 আর 3 কিভাবে লাগানো আছে না, ওদের দু প্রান্ত যেন এই সেম দুটো পয়েন্টের মধ্যে লাগানো থাকে, তার ফলে কি হবে না, এই দুটো প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে ভোল্টেজ ড্রপ এই ভি এর সাথে সমান হবে। কারণ আর 1 এর কোন দুই প্রান্তের মধ্যে লাগানো আছে, এবির মধ্যে আর 2, এবির মধ্যে আর 3, এবির মধ্যে লাগানো আছে, তাহলে এদের দু প্রান্তের ভোল্টেজ ড্রপ কত হবে, এই ভিএ মাইনাস ভিবি, তাই না। তার মানে কি প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিএ মাইনাস ভিবি, দ্যাট ইজ ভি। তার মানে কি হচ্ছে এক্ষেত্রে, প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজটা সেম। বুঝতে পারছো কেন, একটু রিপ্লাই দেবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ঋতিকা এন্ড প্রত্যুষ, Yes, sir. প্রত্যুষ, হ্যাঁ ওকে। এইবার পয়েন্ট টু বি নোটেড, এইখানে বুঝতে পারবে সিরিজের সাথে প্যারালালের পার্থক্যটা, কারেন্টটা কেন কনস্ট্যান্ট থাকে না। সেম ঘটনা তোমরা আগে যেমন জানতে যে আই ইকুয়াল টু, আগে এটা করিয়ে নিই, কিউ বাই টি মানে টোটাল চার্জ বাই টি, সো এন ই বাই টি, n is what, নাম্বার অফ চার্জেস বা ইলেকট্রন যাই বলো, আমি চার্জেসই লিখছি এই ক্ষেত্রে, ইলেকট্রন যেহেতু কন্ডাক্টর। তার মানে এইখানে ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলো কোথা দিয়ে যাবে বলো, এইখান থেকে আসবে, এইটা পজিটিভ এটা নেগেটিভ। ইলেকট্রনগুলোর পাথ কিরকম হবে বলো, এইভাবে আসবে, তাই তো। ইলেকট্রনগুলো এইভাবে আসবে, এসে বি পয়েন্টে এসে হাজির হবে, ওর ডেস্টিনেশন কি, পজিটিভ টার্মিনাল। তার মানে ইলেকট্রনগুলো এইখান থেকে এসে যেভাবেই হোক এতে এসে আবার ওদের এইভাবে আসতে হবে। দিস ইজ দ্য পাথ অফ ইলেকট্রনস। তার মানে কারেন্টটা কি হচ্ছে, এরকম হচ্ছে, এই দিক দিয়ে যাবে কারেন্টটা। এস আর নেটো রিপ্লাই দেবে। এবার সিম্পল ইলেকট্রনের জিনিসটা দেখো, এইখানে ধরো n ইকুয়াল টু 100, একই এক্সাম্পল, তাহলে i ইকুয়াল টু কি হবে, এবং t ইকুয়াল টু ধরো 5 সেকেন্ড, তাহলে i ইকুয়াল টু কি হবে বলো, 100/100। i এর ফর্মুলা কি, ne বাই টি, তাহলে i ইকুয়াল টু কি হবে বলো, 100e/t, 100e/5। কিছু রিপ্লাই দাও, তাহলে আন্ডারস্ট্যান্ড। এইবার দেখো কি হবে, তার মানে কি 5 সেকেন্ডে এইখান থেকে 100 খানা ইলেকট্রন বি পয়েন্টে এসে হাজির হলো, তাই তো। ওরা কোথায় যাবে, এই প্লাস টার্মিনালে। এবার এইখানে যখন 100 নাম্বার অফ ইলেকট্রন এসে হাজির হলো, আমি এটা লাল কালি দিয়ে দিচ্ছি, বি পয়েন্টে যখন 100 খানা ইলেকট্রন এসে হাজির হলো, ওরা কোথায় যাবে, এ পয়েন্টে, মানে মানে এ পয়েন্ট, আগে তো এ পয়েন্টে আসবে, তারপরে তো পজিটিভ টার্মিনালে আসবে। তো দেখো বি পয়েন্টে যখন 100 খানা ইলেকট্রন এসে হাজির হলো, ও যে আগে তো এ পয়েন্টে যেতে হবে, এবং এ পয়েন্টে যাওয়ার জন্য ওরা তিনটে রাস্তা পাচ্ছে, দেখতে পাচ্ছ, আর 1 আর 2 আর 3। তার মানে কি 100 খানা ইলেকট্রন এখানে এসে হাজির হওয়ার পর ভাগাভাগি হয়ে যাবে। ধরো এখানে ফর এক্সাম্পল দেখা গেল 30 খানা ইলেকট্রন এই রাস্তা দিয়ে যাবে, মানে আর 1 এর অ্যাক্রস দিয়ে যাবে। বুঝতে পারছো, রিপ্লাই দেবে। ধরো আর টুর মধ্যে দিয়ে দেখা গেল হয়তো 60 খানা ইলেকট্রন যাবে, আর 3-র মধ্যে দিয়ে 10 খানা ইলেকট্রন যাবে, তাহলে মিললো, এই 100 খানা এসে হাজির হয়েছিল, 30 খানা আর 1 এর মধ্যে দিয়ে গেল, 60 খানা এখান দিয়ে গেল, 10 খানা, তাহলে 60, 30, 90 আর 10, 100, 60, 30, 90 and 10 is 100। বুঝতে পারছো, একটু রিপ্লাই দেবে, ইয়েস আর নো। ঋতিক, Yes, sir. তাহলে বলো তো আর 1 এর মধ্যে দিয়ে কত কারেন্ট হবে, আর 1 এর মধ্যে দিয়ে যদি কারেন্টটাকে তুমি বলো I1, দেখো, তার মানে n1 ইন্টু ই বাই টি যদি লেখো, মানে এক্ষেত্রে n1 ইকুয়াল টু কি হচ্ছে বলো,
30, এখানে 60 ইকুয়াল টু কি বলছে n2 আর 10 ইকুয়াল টু n3। তাহলে R1 এর অ্যাক্রসে কারেন্ট এখানে আমি লিখছি, এখান দিয়ে R1 এর অ্যাক্রসে কারেন্টের ভ্যালুটা এখানে লিখছি। যদি I1 হয়, মানে I1টা ধরো এরকম, মানে কারেন্টটা তো অপোজিট দিকে যায়, ইলেকট্রন যেদিকে ফ্লো হয়, তাহলে এটাকে আমি I1 লিখছি, এইখানে I2 লিখছি R2 এর মধ্যে দিয়ে, এইখানে I3 লিখছি। তাহলে I1 ইকুয়াল টু কি হবে বলে, আমি N1 E/T ইকুয়াল টু 30 E/T হচ্ছে। I2 ইকুয়াল টু কি হবে বলো, N2 E/T মানে কি 60 E/T। সিমিলারলি I3 ইকুয়াল টু কি হবে, N3/T, that is 10 E/T। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। Yes, sir. এই জন্যই প্যারালালে কারেন্টের ভ্যালুটা ডিফারেন্ট রেজিস্টারের ক্ষেত্রে বিভিন্ন হয়। কারণ কি, ওই যে কটা ইলেকট্রন এখানে হাজির হলো তারা তো ভাগাভাগি হচ্ছে, তাদের কাছে তিনটে অপশন আছে, 100 খানা ইলেকট্রনের মধ্যে তিনটে রাস্তা আছে এই পয়েন্টে যাওয়ার। ব্যাস ভাগাভাগি হয়ে গেলো, এখানে 30টা এখানে 60টা, আমি এক্সাম্পল দিলাম এটা 10টা। তাহলে দেখো কারেন্টের ভ্যালু কেন হচ্ছে ডিফারেন্স, ডিফারেন্ট পাথ অফ রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টের ভ্যালু কেন হচ্ছে, বিকজ দেয়ার আর ডিফারেন্ট নাম্বার অফ ইলেকট্রন ফ্লোয়িং থ্রু দিস। এবার দেখো পয়েন্ট টু বি নোটেড, I ইকুয়াল টু কত বেরিয়েছিল 100E/T, তাই তো? এটাকে তুমি ধরো কি একটা টেম্পোরারি একটা ইকুয়েশন নাম দিচ্ছি, টেম্পোরারি ধরো কি বলবো এটাকে, 1 নাম্বার ইকুয়েশন নাম দিলাম। এটাকে ধরো সেকেন্ড ইকুয়েশন, এটাকে থার্ড ইকুয়েশন, এটাকে ফোর্থ ইকুয়েশন। এবার 2 + 3 + 4 করো তো কত হয় দেখো তো, I1 + I2 + I3 কত হবে, 30E/T + 60E/T প্লাস 10E/T। তার মানে এটা দাঁড়াবে 100E/T। সেটা কত, I 100E/T এখানে কত ছিল দেখো। এবার টি ইকুয়াল টু, তো আমি এখানে ধরো টি ইকুয়াল টু 5 বসিয়ে দাও, বা তুমি এখানে এইখানে এইভাবে দাও, একটু ক্যামেরাটা সরে গেল, n ইকুয়াল টু 100E/T বসাও, নো প্রবলেম। এবার টি ইকুয়াল টু 5 বসিয়ে দাও, হোয়াট এবার, আমি এখানে তুমি টি ইকুয়াল টু 5ও বসাতে পারো, যেহেতু টি ইকুয়াল টু 5 আছে, তো আমি এখানে টি ইকুয়াল টু 5 বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাতে আমি টি রাখি, তারপরেরটাতে 5 বসিয়ে দিই। তাহলে 100E/5, 100E/5 মানে কত বলো, I। তার মানে বুঝতে পারলে কেন I1 প্লাস, এই ক্ষেত্রে কি হচ্ছে, I1 + I2 + I3 ইকুয়াল টু I কেন হচ্ছে এটার উত্তর কিন্তু বইয়ে নেই, ওইভাবে বুঝতে হবে এক্সাম্পল দিয়ে। দিস ইজ দ্য মেন, এইটা কেন হচ্ছে, এই ইলেকট্রনের ফ্লো এর যে কটা ইলেকট্রন এখানে আসছে সে কটা কিন্তু এখানে আসতে হবে, তার ফলে যেটা ইকুয়েশন হচ্ছে N/T, সেখান থেকে কিন্তু I1 + I2 + I3 ইকুয়াল টু I হচ্ছে। বোঝা গেছে? এবার এটা রিপ্লাই দেবে, দিস ইজ দ্য মেন ইকুয়েশন প্যারালালের ক্ষেত্রে। তার মানে এদের যে টোটাল কারেন্ট, দ্যাট ইজ I1 + I2 + I3 করে টোটাল কারেন্টের সমান হচ্ছে। কেন হচ্ছে, দিস ইজ দ্য বিহাইন্ড রিজন, পেছনে পিকচারটা এটা। বোঝা গেছে সবার? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. এটাই তোমাদের মেন লাগবে ইকুয়েশন করতে গেলে। তো লিখে নাও সবাই। এবার কাজ অনেক সোজা হয়ে গেছে, এবার আমি সিম্পল বলবো, এগুলো মুছে দেবো, এটা সবাই লেখা হয়ে গেলে আমাকে বলবে।
লেখা হয়ে গেলে বলবে কিন্তু, হ্যাঁ, সঙ্গে সঙ্গে। হ্যাঁ স্যার। স্যার হয়ে গেছে। ওকে। মেন যে ইকুয়েশন I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু I বা I ইকুয়াল টু দিস, এটা আমি এখানে লিখছি। আইটা আগে লিখলাম, ঠিক আছে, আইটা আগে লিখে I1 প্লাস I2 প্লাস I3 এটা নাম দিলাম। এবার আমি এইগুলো মুছে দিচ্ছি, এগুলো তো বোঝানোর জন্য বলেছিলাম। এ এবং বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? ভি, তাই তো? এবার দেখো I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3, মানে এইখানে কারেন্ট যাচ্ছে I1, এখানে I2, এখানে I3। তাহলে এখানে I1 এর ভ্যালুটা এই R1 এর অ্যাক্রসে ভোল্টেজ কত? ভি। R2 এর অ্যাক্রসে ভোল্টেজ কত? ভি। R3 এর অ্যাক্রসে ভোল্টেজ কত? ভি। কারণ দেখতেই পাচ্ছ এবি পয়েন্টের অ্যাক্রসে লাগানো আছে। তো R1 এর অ্যাক্রসে যদি ভোল্টেজ ভি হয়, R2 এর অ্যাক্রসে ভি, R3 এর অ্যাক্রসে ভি, কারণ এটা প্যারালালের বেসিক কনসেপ্ট থেকে আসছে, প্রথমেই বলেছি, প্লাস বুঝতেই পারছো। তাহলে এখানে I1 এর সাথে R1 এর কি রিলেশন হবে বলো? এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত? R1 এর অ্যাক্রসে সবার ক্ষেত্রেই তো ভি, এক্ষেত্রেও ভি, এক্ষেত্রেও ভি। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, R1 এর অ্যাক্রসে ভোল্টেজটা যদি ভি হয়, তাহলে ওহমস ল থেকে কি আসছে? R1 এর মধ্যে দিয়ে যদি কারেন্ট I1 যায়, তাহলে ভি ইকুয়ালস টু কি হবে? I1 ইন্টু R1। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, হ্যাঁ কি না? এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ভি, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I1, রেজিস্ট্যান্সের ভ্যালু R1, তাহলে ভি ইকুয়ালস টু I1 R1 হবে। এস অর না, একটু রিপ্লাই দেবে। তাহলে এখান থেকে কি পাচ্ছ? I1 ইকুয়াল টু ভি বাই R1। এস অর না, একটু রিপ্লাই দেবে। এবার আমি নতুন ইকুয়েশন নাম দিচ্ছি 1, আগেরটা তো বোঝানোর জন্য ছিল। সিমিলারলি R2 এর অ্যাক্রসে ভোল্টেজ কত? সবার অ্যাক্রসই তো ভোল্টেজ ভি, R2 এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I2, ওর রেজিস্ট্যান্স R2, তাহলে I2 কত হবে? ভি বাই R2। সিমিলারলি R3 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ভি, ওর মধ্যে দিয়ে কারেন্ট I3, তাহলে ভি ইকুয়াল টু I3 R3 হবে। তাহলে এখান থেকে পাবে I3 ইকুয়াল টু ভি বাই R3। এটা 1 2 3, এটা অরিজিনাল ইকুয়েশন ছিল, তাহলে এটাকে আমি 4 নম্বর নাম দিই। তাহলে ফ্রম 1 2 3 অ্যান্ড 4 কি পাচ্ছ বলো? আচ্ছা, আচ্ছা, এটা এখানে থাক, এখানে থাক। এরপরে জিনিসটা আমি যেটা তোমাদের বলেছি সেটা আগে বলে নিই। যেটা বলেছিলাম কি বলতো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কনসেপ্ট, একই জিনিস। তার মানে কি, এ আর বি এর অ্যাক্রসে, এখানে ছবিটা আমি আঁকছি, কোথায় আঁকি, এই জায়গাটা আঁকবো নিচে আঁকলেও তো মুশকিল, দাঁড়াও একটু এদিকে নিয়ে আসি। এ আর বি পয়েন্টের মাঝে এই যে কম্বিনেশন অফ রেজিস্টার R1 R2 R3 লাগানো হয়েছে, এর ফলে কারেন্ট টোটাল কত যাচ্ছে সার্কিটে? I, তাই তো? ইয়েস অর নো? কারেন্ট টোটাল I, ভোল্টেজ ভি। এর মানে কি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কনসেপ্টটা কি? আমি আগে ছবিটা একটু এঁকে নিই। এটা R1 ছোট করে লিখছি, R2 R3, এই পয়েন্টটা কত? এ পয়েন্ট। আগে আমি এটা নিয়ে নিই, ব্যাটারিটা। এই পয়েন্টটা বি পয়েন্ট, এটা হচ্ছে R1, এটা R2, এটা কত? R3। ছবিটা খুব ছোট হয়ে গেল। আমি R1 R2 R3 লিখছি না, কারণ ছবিটাই হয়ে যাবে। এ, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তার মানে এটা ভি। তার মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি, এইখানে কারেন্ট কত যাচ্ছিল? I কারেন্ট, তাই তো? এখানে কারেন্ট কত যাচ্ছিল? I কারেন্ট। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি, এই দুটো পয়েন্টের মধ্যে যেই R1 R2 R3 লাগানো আছে, R1 R2, এটা ধরো R3, এই যে তিনটে রেজিস্টার লাগানো আছে, তিনটাকে একটা রেজিস্ট্যান্স দিয়ে যদি রিপ্লেস করে দাও,
এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা ব্যাটারিটা সেম থাকবে। যদি এটার আর ইকুইভ্যালেন্ট হয় মানে কি হবে, এই তিনটে রেজিস্টারকে একটা রেজিস্টার দিয়ে রিপ্লেস করে দিলে যদি এই সার্কিটে সেম এর মতোই কারেন্ট থাকে, এখানে কারেন্ট কত ছিল আই, এই সার্কিটেও কারেন্টটা সেম আই থাকতে হবে এবং ভোল্টেজ ব্যাটারিটা মানে ভোল্টেজটা এর এর এ বির অ্যাক্রসে ভোল্টেজটা এখান থেকে কত ছিল ভি ছিল, এর অ্যাক্রসে ভি থাকতে হবে, তাহলে পরেই এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলবো। এস অর নো, একটা রিপ্লাই দেবে, তাই তো? আগেও বলেছি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি, Yes. পুরো কম্বিনেশনটাকে একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দিলে যদি সার্কিটে সেম কারেন্ট এবং সেম ভোল্টেজ থাকে তাহলেই সেটাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলবো। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, ভি ইকুয়াল টু বলো, কারেন্ট আই যাবে আর রেজিস্ট্যান্সের ভ্যালুটা আর ইকুইভ্যালেন্ট, তাহলে আই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে বলো, ভি বাই আর ইকুইভ্যালেন্ট। এটাকে 5 নম্বর ইকুয়েশন নাম দাও। তাহলে ফ্রম 1 2 3 4 5 পাঁচটা ইকুয়েশনতেই লাগবে। প্রথমত ফ্রম 5 থেকে দেখো, ফ্রম 5 অ্যান্ড 4, ফ্রম ইকুয়েশন 5 অ্যান্ড 4 কি দাঁড়াচ্ছে, I equals to V by R equivalent equal to I1 plus I2 plus I3. এবার I1 I2 I3 ভ্যালুটা বসিয়ে দাও, V by R1 plus V by R2 plus V by R3, তার মানে V by R equivalent equal to the V common নাও, 1 by R1 plus 1 by R2 plus 1 by R3, তার মানে VV যদি কেটে যাও, কেটে যাবে, তাহলে কি দাঁড়াবে, 1 by R equivalent is equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3. This is the equivalent resistance এর concept। যখন তার মানে প্যারালালে যদি R1 R2 R3 লাগানো থাকে তাহলে সেক্ষেত্রে টোটাল রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্টের ইকুয়েশনের সাথে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সের রিলেশন এটা হবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এটা রিপ্লাই দেবে। এই ডেরিভেশনটা হ্যাঁ আছে স্যার। এবং এই ডেরিভেশনটা আছে এবং এই রিলেটেড অঙ্কও আছে, প্রবলেমও আছে, আচ্ছা এটাকে লিখে নাও। এই লেখা গেলে বলবে এগুলো মুছে দেবে, এখানে একটা জিনিস দেখাবো আমি। একটা ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্যাল কনসেপ্টও আছে। ঋতিকা লেখা আছে, হ্যাঁ স্যার। এই লাস্ট ইকুয়েশন যেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ইকুয়েশন বেরিয়েছে, that is 1 by R equivalent equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। সিরিজে যেমন দেখেছিলাম রেজিস্ট্যান্সের ভ্যালু কি হয়, বেড়ে যায়, এই ক্ষেত্রে কমে যায়, আরো বুঝতে পারবে পরে। মানে আর ইকুইভ্যালেন্টটা প্রত্যেকের থেকে কম হবে এবং কি হবে, আর ইকুইভ্যালেন্ট উইল বি বা ইজ লেসার than the least value of the resistances, than the least of the resistances R1 R2 R3। এই ইম্পর্টেন্ট কনসেপ্ট হয়তো বইয়ে পাবে না বা থাকলেও বুঝতে পারবে না, হয়তো এটা তো বুঝিয়ে দেবো। আর ইকুইভ্যালেন্ট এটা মানে কি, আর ইকুইভ্যালেন্ট ইজ লেসার দ্যান দ্য লিস্ট অফ রেজিস্ট্যান্সেস R1 R2 R3।
মানে R1 R2 R3 এর মধ্যে যেটা সবচেয়ে কম তার থেকেও আর ইকুইভ্যালেন্টটা ছোট হবে। বুঝতে পারছো? আর সিরিজে বড় হয়, হ্যাঁ বলো। সিরিজে বড় হয়। হ্যাঁ সিরিজে তো সবচেয়ে সিরিজে উল্টোটা হয়, R1 R2 R3 এর মধ্যে যে বড় তার থেকেও বড় হয় আর ইকুইভ্যালেন্ট। আর এক্ষেত্রে কি, এদের মধ্যে যে ছোট তার থেকেও ছোট। এখনই প্রুফ করে দেবো, খুব মন দিয়ে সবাই দেখো। একটা ম্যাথামেটিক্স আগে দেখো, তারপর এখানে যাবে। ধরো এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড প্লাস ডাব্লু। সবাই মন দিয়ে দেখবে। এর মানে কি বলো? এক্স এর ভ্যালু ওয়াই জেড এবং ডাব্লু প্রত্যেকের থেকে বড়, কারণ তুমি ওয়াই এর ভ্যালু 1 নাও, এর ভ্যালু 2 নাও, ডাব্লুর ভ্যালু 3 নাও, এক্স এর ভ্যালু কত হবে? 3 প্লাস 2 প্লাস 1 মানে 6 হবে। ঈশ্বর না, একটু রিপ্লাই দেবে, বুঝতে পারছো? তার মানে কি, সবচেয়ে যে ছোট তার থেকেও বড় হচ্ছে। Yes. ক্লিয়ার? তার মানে মানে প্রত্যেকের থেকেই বড় হবে, কারণ যোগ মানেই তো তাই। তার মানে এবার দেখো এখানে, সবচেয়ে যে ছোট তার থেকেও ও বড়, এটাই এখানে কনসেপ্ট। এবং সবচেয়ে যে বড় সেটা উল্টোটাও আবার আমি লিখে দিচ্ছি। এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড প্লাস ডাব্লু, এটা 3 ছিল, এটা 2 ছিল, এটা 1 ছিল। এক্স এর ভ্যালু কি সবচেয়ে যে বড় তার থেকেও বড় হচ্ছে, 3 প্লাস 2 প্লাস 1 6 হচ্ছে। তার মানে তোমার যে সিরিজে এসেছিল, যেটা প্যারালালের কথা বলছি না, সিরিজে যেটা এসেছিল R1 প্লাস R2 প্লাস R3, ধরো R3 ভ্যালু সবচেয়ে বড়, তার থেকেও এটা বড় হচ্ছে। তো সিরিজের ক্ষেত্রে কি হয়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা যেই রেজিস্ট্যান্স গুলো আছে তার মধ্যে সবচেয়ে যে বড় ভ্যালু তার থেকেও এটা বড় হয়, এটা বোঝাই যাচ্ছে। এবার প্যারালালের ক্ষেত্রে দেখো, এটা পয়েন্ট টু বি নোটেড, এই কনসেপ্টটা দিয়ে দেখো। এই যে ভ্যালুটা আমি এবার সার্কেল করছি, 1/r ইকুইভ্যালেন্টের ভ্যালুটা, এটা তো এই প্রত্যেকের সাথে যোগ করে তারপরে আসছে। তার মানে কি হচ্ছে, এদের মধ্যে ধরো মিনিমাম ভ্যালু হচ্ছে, মানে আমি কিন্তু R3 মিনিমাম ভ্যালু বলছি না এখানে, আমি 1/r, ধরো 1/r সেটার মিনিমাম ভ্যালু হচ্ছে এর R3। বুঝতে পারছো? ইয়েস অর নো? এটা ধরো R3টা, ধরো ফর এক্সাম্পল Yes. আমি বলছি, আরেকটু কারেকশন করছি, ধরো R1 R2 R3 এর মধ্যে ধরো R3 হচ্ছে মিনিমাম, মানে R3 ধরো লেস দেন R2 লেস দেন R1, মানে R3টা সবচেয়ে মিনিমাম। ইয়েস অর নো? তার মানে কি হবে, 1/r3 is greater than 1/r2 is greater than 1/r1 হবে। এটা বুঝতে পারছো? উল্টো দিকে নিয়ে যাও। R3টা যদি সবচেয়ে ছোট হয়, তাহলে 1/r3টা এদের মধ্যে সবচেয়ে বড় হবে। ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? Yes. এইবার দেখো, তার মানে 1/r3 এই তিনটের মধ্যে সবচেয়ে বড়। তার মানে এইখানে 1/r ইকুইভ্যালেন্ট জিনিসটা কি, এই তিনটেকে যোগ করে এসছে। তার মানে 1/r ইকুইভ্যালেন্ট উইল বি গ্রেটার দ্যান 1/r3। এটা বুঝতে পারছো? কারণ এটা পুরো জিনিসটা এদের মধ্যে সবচেয়ে বড়, এটা তো তিনটে যোগ করে এটা আসছে, তাহলে 1/r ইকুইভ্যালেন্ট এই পুরো জিনিসটা এর থেকে বড় হবে। ইয়েস অর নো? কারণ তিনটে যোগ করে এটা আসছে, যে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড প্লাস ডাব্লিউ ফর্মুলা। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে ব্যাস, এবার এটাকে এদিকে নিয়ে যাও, তাহলে কি হবে? দ্যাট মিনস আর ইকুইভ্যালেন্ট ইজ লেস দ্যান R3। তার মানে কি, বুঝতে পারছো? R3টা কি ছিল, তিনটের মধ্যে সবচেয়ে ছোট ছিল। তার মানে আর ইকুইভ্যালেন্ট কি আসছে রেজাল্টটা, তিনটের মধ্যে যে সবচেয়ে ছোট ছিল তার থেকেও ছোট। ক্লিয়ার? এই প্রুফটা আসলে এইভাবে করতে পারো বা বুঝতে পারো। বোঝা গেছে এই এই স্টেটমেন্টটার প্রুফটা? আর ইকুইভ্যালেন্ট ইজ লেসার দ্যান দ্য লিস্ট অফ দ্য রেজিস্ট্যান্সের, এর হচ্ছে এই জিনিসটা আছে। ফার্স্ট এটা লিখবে, এবার যদি এইটা লিখে দাও দিস ইজ লেস দ্যান, তার মানে দিস ইজ গ্রেটার দ্যান হবে। তাহলে অ্যাকর্ডিং টু সামেশন ল কি হবে, দিস উইল বি গ্রেটার দ্যান দিস, তার মানে এটা দিস উইল বি দিস। বোঝা গেছে? সবাই রিপ্লাই দেবে একটু। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? Yes. তাহলে আজকে আপাতত এতটাই থাক। সিরিজ কম্বিনেশন অ্যান্ড প্যারালাল কম্বিনেশন এবং তাদের সমস্ত কিছু থিওরি কিন্তু আমি সব বলে দিয়েছি। এর পরের দিন আমি প্রচুর প্রবলেম করাবো। The next day I will discuss various types of problems. Okay? বোঝা গেছে? কারোর কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক মি। বোঝা গেছে? তাহলে সিরিজ প্যারালাল একটু দেখে নেবে যা পড়ালাম, আর আমি পিডিএফটা এখনই পাঠিয়ে দিচ্ছি।